আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটির নাম ঋণ। গল্পটি নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য সমগ্র থেকে। গোয়েন্দা শবরের তদন্ত যে কত ডিটেলড হয় তা আপনারা পড়ে থাকবেন বা শুনে থাকবেন। একটি মেয়ে খুন হয় বাথটবে। যেখানে খুন হয় সেখানে সেন্টে শিশি ভাঙা থাকে। কেন সেন্টে শিশি ভাঙা থাকবে কেন? চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। আপনার নাম? মিঠু মিত্র। বাবার নাম? স্বর্গত পিনাকি মিত্র। আপনার কোনো পোশাকি নাম আছে? না, আমার একটাই নাম। বয়স? 33 বছর। ঠিকানা? এই ফ্ল্যাটই আমার ঠিকানা। এই ফ্ল্যাট ছাড়া আপনার আর কোনো বাড়ি নেই? আছে, কৃষ্ণনগরে। আমার বাবা করেছিলেন, কিন্তু সেটা ভাড়াটেদের দখলে, তা ভাড়াও দেয় না। বাড়ির ট্যাক্স কে দেয়? আমিই দিই। আপনি কোথায় চাকরি করেন? এলাহাবাদ ব্যাংকে। ব্রাঞ্চ? রসা রোড। কি চাকরি করেন? অ্যাকাউন্টস অফিসার। কতদিন চাকরি করছেন? প্রায় 10 বছর। একই ব্রাঞ্চে? না, ঘুরে ফিরে 3টে ব্রাঞ্চে। আপনার ম্যারিটাল স্ট্যাটাস? সিঙ্গেল। কখনো বিয়ে হয়েছিল? হয়েছিল। কার সঙ্গে? মিতালি ঘোষ। ডিভোর্স হয়ে গেছে। বিয়েটা ভেঙে গেল কেন? মিতালি আমাকে পছন্দ করতো না। কেন করতেন না? সেটা তারই জানার কথা। অপছন্দের কথাটা কি তিনি প্রকাশ করেন? বিয়ের রাতেই। অপছন্দ হলে তিনি আপনাকে বিয়ে করলেন কেন? আমাদের বিয়ে কিছুটা অ্যাক্সিডেন্টাল। কীরকম? ওর বাবা বরুণ ঘোষের লাং ক্যান্সার হয়েছে বলে একজন ডাক্তার সন্দেহ প্রকাশ করেন। মিতালি তার একমাত্র সন্তান। তিনি বিপত্নিক ছিলেন, সুতরাং তিনি খুব তাড়াতাড়ি মেয়ে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। হাতের কাছে আমাকে পেয়েই আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। বরুণ ঘোষের সঙ্গে বিয়ের আগে আপনার পরিচয় ছিল? সামান্যই ছিল। আমার ব্রাঞ্চে ওর অ্যাকাউন্ট ছিল, প্রায়ই আসতেন। আমি তখন ক্যাশে বসতাম, সেই সূত্রেই পরিচয়। মেয়ের বিয়ে দেওয়ার পক্ষে পরিচয়টা যথেষ্ট নয় কিন্তু। সেটা আমি অস্বীকার করছি না। বরুণ ঘোষ কি নিজেই আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? হ্যাঁ। আপনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান? না, আমার বিয়ে করার ইচ্ছে ছিল না। উনি ওর অসুখের কথা বলে আমাকে রাজি করান। কিন্তু আমরা যতদূর জানি বরুণ ঘোষের ক্যান্সার হয়নি। না, সেটা পরে ধরা পড়ে, কিন্তু তখন ক্যান্সার হয়েছে বলেই তার দৃঢ় বিশ্বাস ছিল। দেখুন, আমরা পুলিশের লোক, সহজ সরলভাবে কোনো কথা বিশ্বাস করি না। আমাদের কাছে খবর আছে বিয়ের ব্যাপারে আপনারই আগ্রহ ছিল বেশি, কারণ বরুণ ঘোষের টাকা এবং বিষয় সম্পত্তি। তার মেয়ে মিতালিও ছিল সুন্দরী এবং মেধাবী। আপনার যা স্ট্যাটাস তাতে বরুণ ঘোষের মতো একজন ধনী লোক তার একমাত্র মেয়ের বিয়ে আপনার সঙ্গে দিতে চাইবেন এবং তার জন্য চাপাচাপি করবেন, এটা কি স্বাভাবিক ঘটনা? না, স্বাভাবিক ঘটনা নয়, আমিও জানি, কিন্তু তখন সিচুয়েশনটা স্বাভাবিক ছিল না। উনি নাচার হয়েই বিয়েটা দেন। আমি যদি বলি আপনি ওর মেধাবী ও সুন্দরী মেয়েটিকে বিয়ে করে ওর বিরাট সম্পত্তি গাপ করার জন্য ওকে ব্ল্যাকমেল করেছিলেন? ব্ল্যাকমেল? কিভাবে ব্ল্যাকমেল করব? সেটা আস্তে আস্তে জানা যাবে, তদন্তের তো মোটে শুরু। আগেই বলেছি, বরুণবাবুর সঙ্গে পরিচয় আমার গভীর ছিল না। ব্যাংকের সূত্রেই পরিচয়। তাকে ব্ল্যাকমেল করার কোনো প্রশ্নই ওঠে না। এই বিয়েতে যে মিতালির আপত্তি ছিল তা কি আপনি বিয়ের আগে জানতে পেরেছিলেন? না। মিথ্যা কথা। বিয়ের আগে মিতালি আপনাকে টেলিফোন করে জানান এই বিয়েতে তিনি রাজি নন। না তো, এরকম ঘটনা ঘটেনি। শুধু তাই নয়, মিতালি আপনাকে একটা চিঠিও লিখেছিলেন। আমি কোনো চিঠি পাইনি। মিতালি ঘোষের বন্ধুরা কিন্তু সাক্ষী দেবে, তারা জানে। আমি সত্যি কথাই বলছি। ইউ আর এ কুল কাস্টমার। এই ফ্ল্যাটটা কার? আমার। এটা কি বিয়ের আগেই কিনেছিলেন? হ্যাঁ। ফ্ল্যাট কেনার টাকা কে দিয়েছিল? ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছিলাম, ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি ছিল। মিথ্যা কথা। আমরা জানি ফ্ল্যাট কেনার জন্য টাকা আপনি আদায় করেছিলেন বরুণ ঘোষের কাছ থেকে। কিন্তু আমার লোনের রেকর্ড ব্যাংকে আছে। সে টাকা তুলে হয়তো আপনি ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বা শেয়ারে খাটিয়েছেন। আমরা সবই জানতে পারবো। বরুণ ঘোষের কাছ থেকে আমি টাকা নিইনি। বিয়ের রাতে মিতালি আপনাকে কি বলেছিলেন? বলেছিল আমাকে তার পছন্দ নয়। আপনি তখন কি করলেন? আমি খুবই অসহায় ফিল করলাম। আমি তাকে বলেছিলাম যে পছন্দ না হয়ে থাকলে আমার দিক থেকেও তার কোনো ক্ষতি হবে না। মিথ্যা কথা। আপনি তার ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে উপগত হয়েছিলেন। না, কখনোই নয়। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্কও হয়নি। আপনারা এই ফ্ল্যাটে কতদিন একসঙ্গে বাস করেছেন? ফুলশয্যার রাত থেকেই মিতালি আর আমি আলাদা ঘরে শুতাম। মাসখানেক বাদে মিতালি স্থায়ীভাবে চলে যায়। আপনার হাইট কত? 5 ফুট 11.5 ইঞ্চি। ওজন? 78 কেজি। মিতালি দেবীর গয়নাগুলি আপনি তার কাছ থেকে কেড়ে রেখে দিয়েছিলেন কেন?
গয়না? তার গয়নার খবরই আমি রাখি না। আপনারা দুজন যুবক যুবতী একসঙ্গে এক ফ্ল্যাটে থাকতেন, তবু আপনাদের মধ্যে সেক্স রিলেশন হয়নি, এটা কি আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? বলি, কারণ ঘটনাটা সত্যি। আপনার রান্নাবান্না কে করে? আমি নিজেই করি। সব কিছু করেন? আমার কোনো কাজের লোক নেই, নিজেই সব করি। তরকারি বা মাছ করতে পারেন? পারি। তরকারি কি দিয়ে কাটেন? বটি? না, ছুরি দিয়ে। কীরকম ছুরি? কিচেন নাইফ। দেখুন তো, এরকম ছুরি? না না, অত বড় নয়। এর চেয়ে কতটা ছোট হবে? আরও 2 ইঞ্চি ছোট। আপনি কি জানেন মিতালি দেবী ঠিক এইরকমই একটা কিচেন নাইফে খুন হয়েছেন? জানি। কিভাবে জানলেন? কাগজে পড়েছি। আপনি কি মিন করতে চাইছেন? আচ্ছা, মিতালি দেবী কি কখনো আপনাকে বলেছিলেন যে তিনি অন্য কাউকে ভালোবাসেন? না তো। ভালো করে ভেবে দেখুন তো। এরকম কথা বললে আমার মনে থাকতো। বিয়ের সময় আপনার বয়স কত ছিল? 25-26। আর মিতালি দেবীর? 18-19। তখনও ডাক্তারি পড়ছিল। আপনার কি কোনো প্রেমিকা আছে? না। মাত্র 33 বছর বয়স, নামমাত্র বিয়ে, তবু কেউ জোটেনি? না। অথচ এর আগে পুলিশের জেরার উত্তরে আপনি বলেছেন যে আপনার দুজন বান্ধবী আছেন। বান্ধবী আর প্রেমিকা এক নয়। তফাৎটা কি? অনেক তফাৎ। তাদের মধ্যে একজনের নাম কি শিখা বড়ুয়া? হ্যাঁ। আর একজনের নাম মন্দিরা সেন? হ্যাঁ। এদের সঙ্গে আপনার কোনো অ্যাফেয়ার নেই? না। বিশ্বাস করতে বলছেন? বলছি। ঠিক আছে। ডিভোর্সের পর আপনার স্ত্রী বিদেশে চলে গিয়েছিলেন ফর হায়ার স্টাডিজ। কোথায় গিয়েছিলেন আপনি জানেন? শুনেছি আমেরিকায়। আপনি বিদেশে তার ঠিকানা জানতেন? না। জানতেন না? তাহলে তাকে যে আপনি গাদা গাদা চিঠি লিখেছেন সেগুলো তার কাছে কিভাবে পৌঁছাতো? আমি তাকে চিঠি লিখতাম না। হাসালেন মশাই। তার সুটকেসে আপনার একাধিক চিঠি পাওয়া গেছে। আমি তাকে চিঠি লিখিনি। কখনো নয়? না। আচ্ছা, আপনার শ্বশুরমশাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? প্রথম দিকে ভালোই ছিল। মিতালি আমাকে ছেড়ে ওর কাছে চলে যাওয়ায় উনি খুব দুঃখিত হয়েছিলেন। মিটমাটের চেষ্টাও করেছিলেন। তখন আমার সঙ্গে প্রায় দেখা করতেন, দুঃখ প্রকাশ করতেন। মিতালি শেষ অবধি ডিভোর্সের মামলা করায় উনি ভেঙে পড়েন। শুনেছি তখন থেকেই ওর হার্টের দোষ দেখা দেয়। তখন থেকেই আমাদের দেখা সাক্ষাৎ কমে যেতে থাকে। আপনি কি বরুণ ঘোষকে সে সময় থ্রেট করেছিলেন? না তো, থ্রেট করব কেন? আপনি কি কুম্ফু ক্যারেটে জানেন? খানিকটা শিখেছিলাম। কেন শিখেছিলেন? এমনি, শখ করে। নাকি মস্তান হওয়ার জন্য? অবাক হচ্ছেন? বাসু হালদার নামে একজন লোককে তার দুজন বন্ধুসহ আপনি এক ডালিয়ায় মারধর করেছিলেন। তারা আপনার বিরুদ্ধে পুলিশের ডায়েরি করেছিল। পুলিশ আপনাকে গ্রেপ্তার করে, ঠিক কিনা? হ্যাঁ, বাসব হালদার নিজেই একজন গুন্ডা। এক ডালিয়ায় আমার একজন বন্ধু ভাড়া বাড়িতে থাকতো। তাকে তুলে দেওয়ার জন্য বাড়িওয়ালা বাসবকে লাগায়। বাসব তাকে প্রায়ই হ্যারাস করত, এমনকি তার বোনকে পর্যন্ত রাস্তাঘাটে টিস করা শুরু করে। তখনই বাধ্য হয়ে। বাসু হালদার গুন্ডা ছিল, একথা আপনিই বলছেন। তাহলে বলুন, গুন্ডাকে পেটাতে পারে আরও একজন গুন্ডায়, তাই না? আমি গুন্ডামি করিনি, অন্যায় প্রতিকার করেছিলাম মাত্র। রবিনহুড? হ্যাঁ, আপনি নিজেকে হিরো বলে প্রমাণ করতে চাইছেন নাকি? তাহলে বলি, আপনার বিরুদ্ধে আরও একটা পুলিশ কেস ছিল। প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে নেটা দাসকে আপনি মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন। বেচারা মারাও যেতে পারত। এফআইআরে আছে আপনি তাকে গুলিও করেছিলেন। আমি আমি কি করে গুলি করব? আমার কোনো বন্দুক বা পিস্তল নেই। ধীরে মশাই, ধীরে। গুলি আপনি করেছিলেন ঠিকই, তবে শেষ অবধি সেটা প্রমাণ হয়নি। প্রমাণ হয়নি বলেই ধরে নেবেন না যে আপনি নিরপরাধ। অনেক ক্রাইমই প্রমাণ হয় না। নেটা দাসকে আপনি কেন মেরেছিলেন? আমার জ্যাঠামশাই তাকে বিশ্বাস করে কিছু ডলার ভাঙাতে দিয়েছিলেন। টাকাটা সে মেরে দেয়। কীরকম জ্যাঠামশাই? গ্রামের সম্পর্কে। ওকে ছেলেবেলা থেকেই চিনি, জাহাজে চাকরি করতেন। নেটা দাসও কি গুন্ডা ছিল? নিশ্চয়ই, পুলিশ রেকর্ডে তার বিরুদ্ধে অনেক কেস আছে। আপনি কি তাকে খুন করতে চেয়েছিলেন? না, শিক্ষা দিতে চেয়েছিলাম। খুনের একটা টেন্ডেন্সি কি আপনার বরাবর ছিল? না। তাহলে আপনি আসলে একজন হিরো। দুঃখের বিষয়, এরকম একজন হিরোর মূল্য মিতালি দেবী টের পেলেন না। যাকগে, বরুণ ঘোষের কথায় আসা যাক। আপনি তাকে কিভাবে ব্ল্যাকমেল করতেন বলুন তো? ব্ল্যাকমেলের প্রশ্নই ওঠে না। ওঠে। তার আগে আমি জিজ্ঞেস করি, ব্ল্যাকমেল কথাটার অর্থ আপনি জানেন তো? গুপ্ত কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা বা সুবিধা আদায়। আপনি বরুণ ঘোষের অন্তত একটা গুপ্ত খবর জানতেন। কি? ওর বেনামা অ্যাকাউন্ট।
রুদ্র সেন, পিনাকি শর্মা আর হরিপদ হাজরা, এই তিনটে ফিকটিশাস নামে ওর আরও তিনটে অ্যাকাউন্ট এই ব্রাঞ্চে ছিল। আপনি কি তা জানতেন না? জানতাম। এটা কি গুপ্ত খবর নয়? এটা মাল প্র্যাকটিস, ট্যাক্সি ফাঁকি দেওয়ার জন্যে কেউ কেউ করে, কিন্তু তেমন মারাত্মক অপরাধ নয় বলে গুরুত্ব না দিলেও চলে। তাহলে কি বলতে চান? আপনি বরুণ ঘোষ সম্পর্কে আরও গুরুতর কোনো গুপ্ত কথা জানতেন? না, তার সঙ্গে আমার সামান্য পরিচয়। আপনি কি জানেন, আমরা তার কিছু ডায়েরি পেয়েছি যাতে তিনি লিখে গেছেন যে তাকে কেউ নিয়মিত ব্ল্যাকমেল করত। না, আমার এসব কথা জানার কথা নয়। যদি বলি ব্ল্যাকমেলার হিসাবে তিনি আপনার কথা ডায়েরিতে লিখে গেছেন? হতেই পারে না, তিনি এমন মিথ্যেবাদী ছিলেন না। ইউ আর এ কুল মাস্টার। জানেন তো, বড় ক্রিমিনালরা খুব কুল হেডেড হয়। যাকগে, ডায়েরি তো কোর্টেই প্রডিউস করা হবে। বরুণবাবুর কাছ থেকে পণ হিসাবে আপনি কত টাকা নিয়েছিলেন? 1 পয়সাও নয়। আচ্ছা, এবার বেশ ভেবে বলুন তো, বিয়ের রাতে মিতালি দেবী ঠিক কী ভাষায় বলেছিলেন যে তিনি আপনাকে পছন্দ করেন না? ভেবে বলুন। খুব সাধারণভাবেই বলেছিল। বিয়ের রাতে না ফুলশয্যার রাতে? ফুলশয্যার রাতে। কি বলেছিলেন? বলেছিল আমি এ বিয়ে মানি না। বেশ রাগ করে বলেছিলেন কি? খুব ঠান্ডা গলায় বলেছিল। তখন আপনার কীরকম রিয়াকশন হয়েছিল? আপনি কি ইনসাল্টেড ফিল করছিলেন? হ্যাঁ। আর তাই আপনার ভিতরে জিঘাংসা জেগে উঠেছিল? ও কথা কেন বলছেন? কারণ তারপরেই আপনি তাকে অ্যাটাক করেন এবং রেপ করেন। আপনি কি জানেন যে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে জোর করে মিলিতে হলে সেটা রেপের পর্যায়ে পড়ে? যদিও এদেশে সেটা বেআইনি নয়। তখন জানতাম না, কিন্তু এখন জানি। কিন্তু আমি সেই অপরাধটা করিনি। আপনার ভিতরে অপরাধ প্রবণতা আছে। আপনি কুম্ফু ক্যারাটে জানেন। আপনার ইগো প্রবল। এসব কন্ডিশনগুলো আপনার বিরুদ্ধে যাচ্ছে। মিতালি দেবী তার এক বন্ধুকে ঘটনাটা পরদিনই জানিয়েছিলেন। তাহলে মিতালি বা তার কেউ একজন বন্ধু মিথ্যে কথা বলেছে। বরুণ ঘোষ কবে মারা গেছেন আপনি জানেন? মাসখানেক আগে। কিভাবে জানলেন? বরুণ ঘোষের খবর কি কাগজে বেরিয়েছিল? লোকের মুখে শুনেছি। সেই লোককে মনে আছে? ভাবলে মনে পড়বে হয়তো। এক্স্যাক্ট ডেটটা জানেন? মনে নেই, তবে নভেম্বরের মাঝামাঝি বোধ হয়। কিভাবে মারা যান? থ্রম্বোসিস বোধ হয়, ওরকমই শুনেছিলাম। আমার নাম শবর দাশগুপ্ত। খুবই বিচ্ছিরি নাম, তবে মা বাবার নামটা শখ করে রেখেছিলেন। কি আর করা যাবে বলুন। ঠিকই তো। এমনকি নামটার অর্থ আমি ভালো করে জানি না। বাংলায় আমার বিদ্যের দর খুবই কম, তবে যতদূর জানি শবর মানে বাধ্য, তাই কি? বোধ হয়। একদিক দিয়ে আমার নামটা খুবই সার্থক। ব্যাধ মানে শিকারী তো, আমিও একজন ভালো শিকারী। আমার শিকার অবশ্য ক্রিমিনালরা। আই ক্যান অলওয়েজ স্মেল এ রটন র্যাট। আপনার কথা কি শেষ হয়েছে? আরে না, গলা শুকিয়ে গিয়ে থাকলে আপনি একটু ঠান্ডা জল খেয়ে নিন বরং। আচ্ছা, মিতালি দেবী কবে খুন হন সে তো আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, গত শনিবার। শনিবার মিতালি দেবী একটা পার্টি দিয়েছিলেন, জানেন? জানি। জানবেনই তো, আপনি তো সেই পার্টির একজন ইনভাইটেও ছিলেন। না। ছিলেন না? যাকগে, তবে আপনি সেই পার্টিতে উপস্থিত ছিলেন তো? আমি পার্টি জেনে যাইনি। এমনি গিয়েছিলেন? হ্যাঁ। কাটসি ডিজিজ? না, মিতালির সঙ্গে আমার দেখা করার দরকার ছিল। সে তো বটেই, তাকে আপনি খুন করতে গিয়েছিলেন। মিতালিকে খুন করে আমার কি লাভ? মোটিভের কথা বলছেন? মোটিভ সবসময় তো আর মেটেরিয়ালিস্টিক হয় না। পুরনো অপমান, আহত অহং, সূক্ষ্ম জেলাসি, পরশ্রীকারতা, হেল্পলেস লাভ, হোপলেস রিলেশন, কত কারণ থাকতে পারে। আপনি বলুন না, আপনার মোটিভ কী ছিল? আমি খুনটা করিনি মিস্টার দাশগুপ্ত। সে কথা থাক, বলুন পার্টিটা কোথায় হচ্ছিল? নিচের তলায়, হল ঘরে। চমৎকার সিচুয়েশন, তাই না? নিচের তলায় পার্টি চলছিল, গোলমালে আপনি ওপরে গিয়ে উঠে ঘাপটি মেরে মিতালি দেবীর শোয়ার ঘরে লুকিয়ে রইলেন। তারপর পার্টি শেষ করে একটু ড্রাঙ্ক ও হাই অবস্থায় মিতালি দেবী যখন ঘরে উঠে এলেন তখন... না মশাই, এরকম গোল্ডেন সিচুয়েশন ভাবা যায় না। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমার সঙ্গে নিচের তলায় কয়েকজনের দেখা হয়েছিল। তারা আমার চেনা। পার্টি হচ্ছে দেখে আমি যে ফিরে আসি তা তারা জানে। হ্যাঁ, আমরা তাদের স্টেটমেন্ট পেয়েছি। কিন্তু কথাটা হলো, স্পট অফ ক্রাইমে আপনাকে দেখা গিয়েছিল, ইউ আর দেয়ার, তাই না? তা তো বটেই। মিতালি দেবীর সঙ্গে কি আপনার দেখা হয়েছিল? হয়েছিল। মানে মার্ডারের সময় তো? আহা মশাই, ঝেড়ে কাশুন না। মিতালিকে আমি খুন করিনি। করেছেন, যাকগে, সব তথ্যই বেরিয়ে আসবে। পরের দিন সকালে সমীরণ যখন বাথরুম থেকে বেরোলো, সে দেখল জুলেখা তখনও শুয়ে।
থাকবে, ঘুম ভাঙলে আপনি থেকেই চলে যাবে। 11টায় ওর স্কুল। হাই। সমীরণ একটু চমকে গিয়েছিল। হাতের কাপ থেকে চা একটু চলকে পড়ল হাঁটুতে। হায়। ঘুম ভাঙল। ভেতরের দরজায় দাঁড়িয়ে মস্ত একটা হাই তুলল জুলেখা। ছোটোখাটো শ্যামলাও ছিপছিপে মেয়েটি চোখে পড়ার মতো নয়, তবে চলাফেরায় বিড়ালের মতো একটা চকিত তৎপরতা আছে। একটা ফিরিঙ্গি স্কুলে ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ইউপির মেয়ে, কলকাতায় জন্মকর্ম। আর বিশেষ কিছু জানা নেই সমীরণের। জুলেখা আর একটা হাই তুলে বলল, ইটস বোরিং। সমীরণ মাথা তুলে সম্মতি জানিয়ে বলল, হোয়াট ইজ বোরিং? এভরিথিং। ঠিক কথা, জীবনটাই ভারী একঘেয়ে। নাথিং হ্যাপেন্স। সোমবার ঠিক মঙ্গলবারের মতো, আর মঙ্গলবার ঠিক বুধবারের মতো, অ্যান্ড সো অন। চা খাবো। খাও, জল গরম করা আছে। তোমার ফোন বাজছে, ধরো। জ্বালালে দেখছি। চলে গিয়ে ফোনটা ধরল সমীরণ। কানের কাছে লাগিয়ে হ্যালো বলেই চমকে উঠে কান থেকে ফোনটা একটু তফাতে ধরল সে। তার বাবা মধু বাগচি। যাত্রা দলে ঢুকলে হয়তো নাম করতে পারতেন। গলার রেঞ্জ সাংঘাতিক, রেগে গেলে তো আরও মারাত্মক। এখন সেই মারাত্মক গলা তাকে ধমকাচ্ছে। তোমাকে কতবার বলেছি, আজ শুক্রবার অফিসে যাওয়ার আগে মিস্টার ভার্মার বাড়ি থেকে একটা জরুরি ফাইল নিয়ে আসবে। উনি অপেক্ষা করছেন, আর একটু বাদে উনি একটা ফ্লাইট ধরে বেরিয়ে যাবেন। বাবা, হ্যাঁ এখনই যাচ্ছি আমি। রিচ হিম উইদিন 15 minutes। 15। হার্ড মি? ইয়েস, 15। ফোনটা নামিয়ে রাখতে না রাখতেই বেল বাজল। এ সময় বেল বাজার কথা নয়। এ সময় বাড়িতে খবরের কাগজ বা গয়লাও আসে না। নবর মা আসে 11টার পর। সে ডোরবেল বাজায় না, তার কাছে ডুপ্লিকেট চাবি আছে। সাদাসাদি না করলে ক্ষণিকা নিজে থেকে ফিরে আসার মেয়ে নয়। একটু চিন্তিত ও উদ্বিগ্ন সমীরণ দরজার কাছে গিয়ে হাত বাড়িয়ে জুলেখাকে বলল, টু বি অন দি সেফ সাইড, তুমি বরং শোবার ঘরে যাও। দরজা খুলে সমীরণ যাকে দেখল সে বেশ ছোটোখাটো মানুষ। গোফ আছে, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, চেহারা রোগা, পরনে কালো ট্রাউজার আর একটা সবুজ চেকওয়ালা হাওয়াই শার্ট। বিনা হাস্যে বলল, আসতে পারি? কি চাই? আপনাকেই। কি দরকার? লোকটা বুক পকেট থেকে একটা আইডেন্টিটি কার্ড বের করে দেখিয়েই পকেটে ঢুকিয়ে দিয়ে বলল, তদন্ত, ভেরি ইম্পর্টেন্ট। সমীরণ একটু ক্যাবলা হয়েই বলল, তদন্ত মানে সেই ইয়ের কেসটা কি? একবার তো এনকোয়ারি হয়ে গিয়েছে। হ্যাঁ, সেই ইয়ের কেসটাই। এনকোয়ারি বারবার হবে, এবারেরটা গুরুতর। পরশুদিনও এসেছিলাম, আপনি বেশ সকালেই অফিসে বেরোন দেখছি। আগে হ্যাঁ। তবে পরশু আপনার কাজের মেয়েটির সঙ্গে আমার কিছু কথা হয়েছে রিগার্ডিং ইউ। আমি ভিতরে গেলে কি আপনার অসুবিধা হবে? ভিতরে গার্লফ্রেন্ড কেউ আছে নাকি মশাই? না না, আসুন। থাকলেও আমি মাইন্ড করব না, তাকেও হয়তো প্রয়োজন হবে। মার্ডার কেস যে কোথা থেকে কোথায় গড়ায়। সমীরণ লোকটাকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। বলল, বসুন, কিন্তু আমি তো একটা জরুরি কাজে বেরোচ্ছিলাম। আমার কাজটা কি কম জরুরি? এখন যদি আপনি কাজ দেখান তাহলে আপনাকে আমার অফিসিয়ালি থানায় টেনে নিয়ে যেতে হবে। সমীরণ আতঙ্কিত হয়ে বলল, প্লিজ, তাহলে আমি বাবাকে একটা ফোন করে নিই, উনি আমার বস। জানি, কর্ডলেস টেলিফোনটা এই ঘরে নিয়ে এসে কথা বলুন, আর গার্লফ্রেন্ডটিও এখানে স্বচ্ছন্দে এসে বসতে পারেন। সমীরণ টেলিফোনটা নিয়ে এলো। খানিকটা চার্জ হয়েছে, চলবে। সে লাইনটা অন করে ডায়ালে বোতাম টিপতে টিপতে বলল, জুলেখা টয়লেটে গেছে, এসে যাবে। বেফাস বলা। ফোনে তার বাবার গলা যেন হঠাৎ ফেটে পড়ল। জুলেখা টয়লেটে গেছে? হোয়াট ডু ইউ মিন? কে জুলেখা? আর তার টয়লেটে যাওয়ার খবর তুমি এত সাত সকালে আমাকে শোনাচ্ছ কেন? না না, আপনাকে নয়। আমি জানতে চাই তুমি এখনো বেরিয়ে পড়োনি কেন? তোমাকে বলেছিলাম কিনা ঠিক 15 মিনিটের মধ্যেই ভার্মাকে রিচ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? জুলেখা কে? তার টয়লেটে যাওয়াটাই তোমার সমস্যা নাকি? না বাবা, আই অ্যাম আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? আমি ঠিক শুনছি তো? বলে বাবা এমন চেঁচালো যে মানুষ অত জোরে সচরাচর চেঁচাতে পারলে টেলিফোন যন্ত্রটার কোনো দরকারই হতো না। ঠিকই শুনেছেন, তবু আমি ভেরিফাই করে নিচ্ছি বলে মাউথপিসটা হাতে চাপা দিয়ে সে লোকটাকে জিজ্ঞেস করল, অ্যাম আই আন্ডার অ্যারেস্ট? না না, বরং ইউ আর আন্ডার স্ক্রুটিনি। মাউথপিস থেকে হাত সরিয়ে সমীরণ বলল, উনি বলছেন ঠিক অ্যারেস্ট নয়, আই অ্যাম আন্ডার স্ক্রুটিনি। ব্যাপারটা কি তা তো আমি জানি না। কেন তোমাকে স্ক্রুটিনি বা করা হচ্ছে কেন? তুমি কি করেছো? মনে হচ্ছে সেই ইয়ের কেসটা। কোন কেসটা?
কিসের কেস? একটা মার্ডার কেস। মাই গড, মার্ডার কেস? ঠিক শুনছি? ঠিকই শুনেছেন। উনি বোধহয় আমাকে থানায় নিয়ে যাবেন। ভার্মার ফাইলটা তাই আমার পক্ষে আনা সম্ভব হচ্ছে না। পুলিশ অফিসারটাকে ফোনটা দে, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। লোকটাকে কিছু বলতে হলো না, নিজে থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে বাবাকে বলল, ঘাবড়াবেন না, আপনার ছেলেকে কয়েকটা প্রশ্ন করতে এসেছি। কার মার্ডার? কিসের মার্ডার? মিতালি ঘোষ নামে একটি মেয়ের। তার সঙ্গে আমার ছেলের সম্পর্ক কি? সম্পর্কটা গোলমেলে, তবে ক্রমশ সব জানা যাবে। আমার যে প্যালপিটেশন হচ্ছে। একটা সর্বিস্ট্রেট খেয়ে নিন। শুনুন অফিসার, আমার এই সেজো ছেলেটা অত্যন্ত ইরেগুলার, বোধহয় লম্পটো এবং একটি মিটমিটে বদমাস। আজকাল কে নয়, দ্য ইয়াং জেনারেশন ইজ টোটালি স্পয়েলড। তার জন্য আপনারা অর্থাৎ পেরেন্টসরাই বেশি রেসপন্সিবল। ওকে ওকে, কিন্তু আমার কথাটা শেষ হয়নি। আমি বলছিলাম কি, হি হ্যাজ হিজ ভাইসেস, হি ইজ কমপ্লিটলি ইনক্যাপেবল টু কমিট মার্ডার, হি ইজ নট ব্রট আপ দ্যাট ওয়ে। হু নোজ, তবে আমাদের প্রাইম সাসপেক্ট উনি এখনও নন। ওর কাজটা আজ আপনি চালিয়ে নিন। কিন্তু আপনাদের প্রশ্নোত্তরগুলো যে আমার জানা দরকার। আই এম ওয়ারিড। উপায় কি বলুন? ইন্টারোগেশনের রানিং কমেন্টারি তো আপনাকে শোনানো যাবে না। আমি কি আসবো? না, আপাতত ওকে অ্যারেস্ট করা হচ্ছে না। আপনি পরে ওর কাছ থেকে শুনে নেবেন। ছাড়ছি। আচ্ছা আচ্ছা। ফোনটা অফ করে লোকটা সমীরণের হাতে সেটা দিয়ে বলল, হেল্পলেস পেরেন্টস, যান ওটা চার্জে বসিয়ে আসুন। ভেতরের ঘরে এসে কর্ডলেস চার্জে বসিয়ে সে কিছুক্ষণ চুপ করে ধ্যানস্থ হওয়ার চেষ্টা করল। সকালবেলায় তার মাথা এমনিতেই ভালো কাজ করে না, তার উপর এইসব উল্টোপাল্টা ঘটনায় সে বিভ্রান্ত। এখন দরকার মেডিটেশন। আজকাল স্ট্রেস কাটানোর জন্য অনেকেই মেডিটেশন করছে। খানিকক্ষণ চোখ বুজে সে নিজেকে জড়ো করার ব্যর্থ চেষ্টা করল। তারপর বাথরুমের দরজায় টোকা দিয়ে চাপা জরুরি গলায় ডাকল, জুলেখা, জুলেখা। ভিতরে শাওয়ার চলছে। জুলেখা শুনতে পেল না। টেবিল থেকে চাবিটা তুলে এনে সেটা দিয়ে দরজায় নক করল। শাওয়ার বন্ধ হলো। জুলেখা বলল, কে? আমি। একটু তাড়াতাড়ি করো। কেন? আর একটা বাথরুম তো রয়েছে। নো, পুলিশ। পুলিশ? যা, তুমি ইয়ার্কি করছো? মাইরি না, পুলিশ কি চায়? ইন্টারোগেট করতে এসেছে। আমাকে? আমাকে কেন? তোমাকেও। আমার সম্পর্কে হয়তো জানতে চাইবে। কেন, তুমি কি করেছ? আই মে বি আন্ডার অ্যারেস্ট। পাপ, বিস্তর পাপ করেছি। কিন্তু পুলিশ যে পাপটার কথা বলছে সেটা আমি করিনি। ভেবো না, আমি পুলিশের মেয়ে, পুলিশের নাতনি। চমৎকৃত হয়ে সমীরণ বলল, এসব আগে বলতে হয়তো। আই অ্যাম ইমপ্রেসড। পুলিশ কেন এসেছে বলো তো? তুমি কি কোনো ক্রাইম করেছো? আমার এক বান্ধবী সম্প্রতি খুন হয়েছে। বান্ধবী? ইট ওয়াজ অন দি নিউজ পেপার। মিতালি ঘোষ। আমি খবরের কাগজ পড়ি না। ঠিক আছে, তুমি গিয়ে কথা বলো, আমি আসছি। এত শীতেও একটু ঘাম হচ্ছে তার, কেন কে জানে। ছোটোখাটো চেহারার পুলিশ অফিসারটির সামনে তার যেন একটু অস্বস্তি হচ্ছে। সে ঘরে ঢুকতেই অফিসারটি কান থেকে একটি ছোট্ট যন্ত্র খুলে ফেলে পকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে রাখতে বলল, ওয়েল ডান। তার মানে? আমি এতক্ষণ আপনাদের ডায়লগ শুনছিলাম। কিভাবে শুনছিলেন? কোনো ইলেকট্রিক ডিভাইস এটা? আজকাল যে কত কিছু কিম্বুত মার্কা যন্ত্রপাতি বেরিয়েছে, একটুও শান্তি বা সেলুকাস থাকছে না। এটা একটা ইম্প্রোভাইজ হেয়ারিং এইড। খুব সফিস্টিকেটেড কিছু নয়, তবে ভালো কাজ দেয়। বসুন। সমীরণ বসল। মিতালি দেবী কি আপনার বাল্য বান্ধবী? আমরা স্কুলে একসঙ্গে পড়তাম। তিনি কেমন মেয়ে ছিলেন? ব্রাইট, মেরিটোরিয়াস। সেটা আমরা জানি। আদার সাইডস? খুব মিশুকে ছিল, একটু রোম্যান্টিক। ডাক্তারি পড়ার সময় ওর বিয়ে হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। এত আর্লি এজে বিয়ে হয়েছিল কেন জানেন? ওর মা নেই, বাবা আরও। বোধহয় ওর বাবা ওর ভবিষ্যৎ নিয়ে। ওর বাবা বরুণ ঘোষের ক্যান্সার হয়েছিল বলে ডাক্তার একটা ভুল ডায়াগনোসিস করেন। ঘটনাটা আপনি জানেন? না, আসলে স্কুলের পর আমাদের তেমন বিশেষ মেলামেশা ছিল না। টেলিফোনে কথা হতো, বিয়ের নেমন্তন্নেও গিয়েছিলাম। এত আর্লি এজে কেন বিয়ে হচ্ছে তা জানতে চাননি? হ্যাঁ, কিন্তু ও কিছু ভেঙে বলেনি। বিয়েতে কি ওর আপত্তি ছিল? ছিল, বলেছিল বাবা নাকি ওকে প্রেশার দিয়ে বিয়ে দিচ্ছে। প্রেশারের কারণ কি সাসপেক্টেড ক্যান্সার? আমি ঠিক জানি না, হতেও পারে। আপনি হয়তো আরও কিছু জানেন, বলতে চাইছেন না। না, ঠিক তা নয়। মিতালি দেবীর হাজবেন্ড মিঠু মিত্রকে আপনি চেনেন? চিনি। কিভাবে চেনেন?
ওদের বিয়ের সময় পরিচয় হয়েছিল, পরে বন্ধুত্বের মতোই হয়েছিল। কিন্তু বিয়ে তো ভেঙে যায়, 1 মাস পরে মিতালি দেবী চলে আসেন। হ্যাঁ, কিন্তু মিঠুর সঙ্গে আমার সম্পর্কটা তাতে কেটে যায়নি। সম্পর্কটা কীরকমভাবে হলো? ঘটনাটা ইন্টারেস্টিং। বলবো? আপনার কি অত সময় আছে? আছে, বলুন। বউবাজারে আমাদের একটা জুয়েলারি দোকান আছে। তখন আমরা 2 ভাই বোন ওখানে বসতাম। একবার দোকানে ডাকাতি হয়। তারপর থেকে বাবা ডিসিশন নেন যে আমাদের ফিজিক্যাল ফিটনেসের দরকার এবং মার্শাল আর্টও রপ্ত করা প্রয়োজন। আমি জীবনে ব্যায়াম ট্যায়াম কখনো করিনি। সেটা আপনাদের দেখলেই বোঝা যায়। যায়। তবে আপনি তো হ্যাপি লাইফ কাটান। হ্যাপিনেসের হ্যাপা হলো হেলথ হ্যাজার্ডস। বাহ, আপনি তো বেশ অ্যালিটারেশন করতে পারেন। তারপর বলুন। হ্যাঁ, মিতালির বর যে একজন মার্শাল আর্ট আর্টিস্ট তা আমার জানা ছিল। মিঠুর কাছে আমরা 2 ভাই ওসব শিখতে যেতাম। সেই থেকেই বেশ ভাব হয়ে যায়। মিঠু মিত্র কেমন লোক? ভালো, খুবই ভালো। তাহলে আপনার বান্ধবী মিতালি থেকে পছন্দ করেননি কেন? কে কাকে পছন্দ করবে না করবে বলা মুশকিল। আমি জানতে চাই মিঠু মিত্রকে অপছন্দ করার বিশেষ কোনো কারণ মিতালি দেবীর ছিল কিনা। আমি জানি না। ঠিক আছে, অন্তত এটা তো জানেন বিয়ের আগে মিতালি দেবী আর কোনো ছেলেকে পছন্দ করতেন কিনা? আপনি কি পান্টুর কথা জানতে চাইছেন? দেখুন, ও কেসটা স্যাড। মিতালি একটা মারাত্মক ভুল করেছিল। ভুল বুঝতে পেরে সে ফিরেও আসে। ব্যাপারটা হলো মিতালি একটু রোম্যান্টিক টাইপের। পান্টু ছিল ওর পাড়ার মস্তান, এ ব্যাড টাইপ, কিন্তু বেশ রোখাচোকা ও সাহসী। মিতালি ইনভলভড হয়ে গিয়েছিল। ওর বাবা ভয়ঙ্কর রেগে যাবে বলে মিতালি ছেলেটার সঙ্গে পালিয়ে যায়। বিগ ব্লান্ডার। ছেলেটা রোজগারপাতি ছিলই না, যোগ্যতাও নয়। মিতালি 6 মাস বাদে আবার বাবার কাছে ফিরে আসে। এ রেক অফ গার্ল। মেয়ে চলে যাওয়ার পর বাবা যেন পাগলের মতো হয়ে গিয়েছিল, শরীরও ভেঙে যায়। মিতালি ফিরে এলেও ওর বাবা সেই শখটা কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু আমি মনে করি এরকম ভুল যে কেউই করতে পারে। অল ইন দ্য লাইফ স্কেম। ঘটনাটা কি মিঠু মিত্র জানেন? বোধ হয় মিতালির বাবাই হয়তো ওকে বলেছিলেন। আপনি শিওর নন? আমি প্রসঙ্গটা কখনো তুলিনি, মনেও হয়নি। পান্টু এখন কোথায়? জানি না, আমি 1 আধবার দেখেছি। বিয়েটা যে ভেঙে গেল তা পান্টুর ব্যাপারটার জন্য নয় তো? আরে না, মিতালি তার ভুল বুঝতে পেরেছিল, পান্ডুকে ঝেড়ে ফেলে দিয়েছিল মন থেকে। ওদের কোনো ইস্যু হয়েছিল কি, মানে পান্টু আর মিতালির? না না। মিঠু মিত্র পান্টুর কথা জেনে বিয়ে ভেঙে দিয়েছিল, এমন কি হতে পারে? না, তা কখনোই নয়। বিয়েটা ভেঙেছিল মিতালি। ঠিক জানেন? 100%। এবার বলুন, পার্টির দিন আপনি কোথায় ছিলেন? পার্টিতেই ছিলাম। আই ওয়াজ অ্যান ইনভাইটি। পার্টিতে কি হয়েছিল? মিতালি অনেককে নেমন্তন্ন করেছিল। ওকেশনটা কি? গেট টুগেদার। কীরকম পার্টি? ককটেল ডিনার। মিঠু মিত্র কি নেমন্তন্ন করা হয়েছিল? মাই গড, না। তবু মিঠু মিত্র সেই দিন মিতালি দেবীর বাড়িতে গিয়েছিলেন, তাই না? আমি তখন গাড়ি থেকে নামছি, দেখি মিঠু কম্পাউন্ডের ফটক থেকে বেরিয়ে আসছে। আমি একটু অবাক হয়েছিলাম। মিঠুর প্রেস্টিজ বোধ প্রবল। তিনি কেন এসেছিলেন সেই বিষয়ে কিছু বলেছিলেন আপনাকে? না, হি ইজ এ রিজার্ভড ম্যান। আগ বাড়িয়ে চলে না। আপনাদের মধ্যে কি কিছু কথাবার্তা হয়েছিল? সামান্য। মিঠু খুব অন্যমনস্ক ছিল। আমি বললাম কি খবর, ও বলল ভালো। উনি কি গাড়িতে এসেছিলেন? না, মিঠুর একটা বুলেট মোটর বাইক আছে, সেটাতেই চড়ে গেল। খুব স্পিড দিয়েছিল মনে আছে। আপনি কি মিতালি দেবীকে কিছু জিজ্ঞাসা করেছিলেন? করেছিলাম। তিনি কি বললেন? ওকে খুব ডিস্টার্ব দেখলাম। কীরকম, খুলে বলুন। আনইজি লাগছিল, একটু যেন রেস্টলেস। আমাকে হঠাৎ জিজ্ঞেস করলো আমি জীবনে বারবার কেন ভুল করি বলতো। ব্যাস এইটুকু? না, আরও একটু বলেছিল। কীরকম? বলল আই মাস্ট রিকনসাইল। কার সঙ্গে? সেটা স্পষ্ট করে কিছু বলেনি। আমি আন্দাজ করেছি মিঠুকেই মিন করছিল হয়তো। হাউ ডু ইউ নো? আমি তো বলেইছি ওটা আমার আন্দাজ। সেদিন কি মিতালি দেবী খুব ড্রিঙ্ক করেছিলেন? হ্যাঁ, মিতালি মদ খেত না কখনো, আমেরিকাতেও না। আমাকে মাঝে মাঝে চিঠি লিখত, তাতে প্রায় লেখা থাকতো ও নাকি আমেরিকায় নেশার বিরুদ্ধে একটা আন্দোলন করতে চায়। তবু সেদিন উনি ড্রিঙ্ক করেছিলেন? হ্যাঁ, উল্টোপাল্টা খাচ্ছিল, কখনো হুইস্কি, কখনো শেরি, কখনো বিয়ার। বোঝা যায় ও ড্রিঙ্ক করতেই জানে না। তারপর কি হলো? মশাই, মুশকিলে ফেললে। কেন? আমি পাপিতাপি লোক, মদ আমিও খাই,
পার্টি কিছুক্ষণ চলার পর আমি কি আর চৈতন্যে ছিলাম? ডিনারের টেবিলে বসেও আমি নাকি কিছু খেতেই পারিনি। তারপর? ক্ষণিকা আমাকে ফিরিয়ে আনে। খনিকাকে, যিনি বাথরুমে আছেন? না, এ জুলেখা। আপনি ভাগ্যবান লোক। আচ্ছা, মিঠু মিত্র আপনাকে কোথায় ক্যারাটে শেখাতেন? সারদান ক্লাবে, লেকের কাছে। আপনি কতদিন শেখেন? বেশি নয়, মাসখানেক। ক্যারাটে ইজ বোরিং থিং। সিনেমা টিনেমায় দেখতে মন্দ নয়, কিন্তু শেখা ভীষণ একঘেয়ে। এক জিনিস বারবার করতে হয়। খনিকা দেবী এখন কোথায়? ক্ষণিকা, ও তো বাপের বাড়িতে। উনি কি আপনাকে ছেড়ে গেছেন? বোধ হয় না, টেম্পোরারি মিসআন্ডারস্ট্যান্ডিং। সেটা কি রকম? জুলেখা দেবী কি কারণ? না না, জুলেখা ইজ নো ম্যাচ ফর হার। ব্যাপারটা খুলেই বলি। বলুন। আমি একসময় ভালোবেসেছিলাম মিতালিকে। ইট ওয়াজ ন্যাচারাল। মিতালির ডান গালে একটা আঁচিল আছে, আপনি দেখেছেন? তাতে ওকে কি সুন্দর দেখাতো। অবশ্য কাফ লাভ, ওসব ভুলে যেতে দেরি হয় না। তারপর মিতালি যখন আমেরিকা থেকে ফিরে এলো, আই ওয়াজ সেকেন্ড টাইম ইন লাভ উইথ হার। আমেরিকায় গিয়ে আরও সুন্দর ও স্মার্ট হয়ে গিয়েছে। এসব কথা আমি ক্ষণিকাকে একবার বলেছিলাম। বটে? হ্যাঁ, অ্যান্ড ক্ষণিকা ওয়াজ ক্রস। পার্টি থেকে আমাকে বাড়িতে নিয়ে এসে সে সোজা বাপের বাড়ি চলে যায়। কেন, পার্টিতে কি হয়েছিল? আমি নাকি মাতাল অবস্থায় মিতালিকে প্রেম নিবেদন করে ফেলেছিলাম। কিন্তু মাতালের কথা কি ধরতে আছে বলুন? শি ইজ সো জেলাস। বেশি জেলাসি থেকে মানুষ খুনও করতে পারে। না না, কি যে বলেন, ক্ষণিকা ওরকম মেয়েই নয়। কীরকম মেয়ে? কোয়াইট রেসপন্সিবল, সোশ্যাল ওয়ার্কও করে। আপনি কি বলতে পারেন মিতালি দেবীর আমেরিকায় কোনো বয়ফ্রেন্ড আছে কি না? নেই। কিভাবে জানলেন যে নেই? থাকলে আমাকে জানাতো। উজ্জ্বল সেন বলে কারো নাম শুনেছেন? শুনেছি, উজ্জ্বল ওর বন্ধু ঠিকই, কিন্তু যাকে বয়ফ্রেন্ড বলা চলে তা নয়। উজ্জ্বল কি করেন? আমেরিকায় ওর ব্যবসা আছে। কিসের ব্যবসা? বোধহয় সফটওয়্যারের। ওদের মধ্যে কোনো অ্যাফেয়ার ছিল না বলছেন? না না, থাকলে মিতালি আমাকে জানাতো। বরুণ ঘোষের সঙ্গে আপনার আলাপ ছিল? সামান্য। কীরকম লোক ছিলেন? লোনলি, আপন মনে থাকতেন। আপনার ব্লাড প্রেশার কত? প্রেশার? তা তো জানি না, কেন বলুন তো? মাঝে মাঝে চেক করানো ভালো। আপনার ফোন বাজছে, বোধহয় আপনার বাবা। গিয়ে ফোনটা ধরুন। ফোন ধরেই কানের কাছ থেকে যন্ত্রটা তফাতে রাখতে হলো। বাবা চেঁচাচ্ছিল। কি হলো? কি হয়েছে? বলবি তো? কিছু হয়নি, আমরা জাস্ট কথা বলছি। অ্যারেস্ট করেনি তো? না বাবা। তেমন বুঝলে আমাদের বীরজা উকিলকে খবর দিতে পারি। এখনই দরকার নেই। কে খুন হয়েছে বলছিলি? আমার এক বান্ধবী। কুলাঙ্গার কোথাকার। বাবার ফোনটা রেখে দেওয়ার পর সমীরণ যেন হাঁপ ছেড়ে বাঁচল। সামনের ঘরে ঢুকেই দেখল লোকটা আবার তার হেয়ারিংয়েরটা কান থেকে খুলে পকেটে রাখলো। তারপর বলল, আপনার বান্ধবী বাথরুমে একটু বেশি সময় নিচ্ছেন। আগে হ্যাঁ, বাথরুম ওর খুব প্রিয় জায়গা। ডাকবো কি? ডাকুন। সমীরণ বাথরুমের দরজায় টোকা দিয়ে বলল, জুলেখা হয়েছে? যাচ্ছি। আরও 5 মিনিট পর জুলেখা সম্পূর্ণ তৈরি হয়ে ঘরের সামনে এলো। হেসে বলল, হাই, আমি জুলেখা। অফিসার বলল, আমি শবর দাশগুপ্ত, গোয়েন্দা। আপনি একজন পুলিশ অফিসারের মেয়ে? হ্যাঁ, আমার বাবার নাম বিজয় শর্মা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রিটায়ার্ড। সমীরণ বাবুর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? জাস্ট 12 দিন। আপনি চাকরি করেন? হ্যাঁ, মেরিজ স্কুলে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। ম্যারিটাল স্ট্যাটাস? সিঙ্গেল। একা থাকেন না বাবা মার সঙ্গে? একা। বাবা মা আমার লাইফস্টাইল পছন্দ করেন না। সমীরণ বাবুর সঙ্গে আপনার দেখা হওয়াটা কি অ্যাক্সিডেন্টাল? হ্যাঁ। কোথায় দেখা হলো? একটা বারে। বারে? আপনি কি ড্রিঙ্ক করেন? অকেশনালি, যখন বোরিং ফিল করি। আর ইউ ইন লাভ? ডোন্ট নো। আপনি কি জানেন যে ওর আরেকজন গার্লফ্রেন্ড আছেন? জানবো না কেন? আপনি মিতালি ঘোষের কথা শুনেছেন? না। হাউ ডিড ইউ ফিল ফর হিম? উইল ইউ বিলিভ? হোয়াই নট? ভূতের ভয়? ঠিক তাই। সবর সমীরণের দিকে চেয়ে বলল, আপনি ভূত বিশ্বাস করেন? বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ভয় পাই, বিশেষ করে মিতালি খুন হওয়ার পর থেকে। সত্যি? আগে। মিস শর্মা, তারপর বলুন আপনার ঠিকানা। 3/1 লিটন স্ট্রিট, রুম নাম্বার 23। এটা কি বোর্ডিং হাউস? হ্যাঁ, কিন্তু এই মার্ডার কেসটার সঙ্গে নিশ্চয়ই আমার সম্পর্ক নেই।
আমি কি যেতে পারি? আমার স্কুলে আজ ফেড আছে। পারেন। বাই দেন। বাই। জুলেখা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো সবর। দরজা বন্ধ হওয়ার পর বলল, ইজ সি টেলিং দ্য ট্রুথ? মোর অর লেস। ওয়াইলেস? ওটা কথার কথা, ও ঠিকই বলেছে। কোন বারে আপনাদের দেখা হয়েছিল? মদিরা। আপনি সেখানে রেগুলার যান? যাই, বেশ সেক্লুডেড জায়গা, গাড়ি পার্ক করার জায়গাও আছে। জুলেখাও কি যায়? না, সেই দিনই ওকে প্রথম দেখলাম। কিভাবে পরিচয় হলো? ও একটু হাই ছিল, আমার টেবিলে এসে বসলো, অ্যান্ড উই টকড। খনিকা দেবী রাগ করবেন না? করবে। শুধু ভূতের ভয়ের জন্য আপনি বান্ধবী জোগাড় করেছেন? বিশ্বাস করুন, বাস্তবে কি ভূতে আমি ভীষণ ভয় পাই। পাপি তো। আমার কেবলই মনে হয় মৃতদের আত্মারা আমার কাণ্ড দেখে রেগে যাচ্ছে, বাগে পেলেই এসে গলা টেপে ধরবে। তারপর সেখান থেকে সবর চলে আসে। 3টে নোট পাওয়া গেছে, তার মধ্যে একটা। শোনো, আমি আজ তোমাকে যা বলতে চাই তা তোমার বিশ্বাসই হবে না যদি না তোমাকে একটা গল্প বলি। এখানে মখমলের মতো ঘাস হয়, নিবিড় গাছপালা, আর কত ছড়ানো এখানকার নির্জনতা। আমার বাড়ির কাছেই একটা বন, এখানে সবই অভয়ারণ্য। রোজ সকালে আমি একা একা জঙ্গলের মধ্যে ঘুরতে যাই। একটা নদী আছে, কেউ সেখানে কখনো স্নান করে না। একটা মল আছে, মল মানে তো জানোই, বাঁধানো চাতাল আর বসবার জায়গা। এরা যা করে তা একদম নিখুঁত। মলটাও এত সুন্দর যে রোজ গিয়ে মলের ধারেই বসে থাকি আমি। কেউ থাকে না, মাঝে মাঝে ঘোড়া চালায় ছেলেমেয়েরা। এদের খুব স্বাস্থ্যের বাতিক, বহুদিন বাঁচতে চায়, খুব ভোগ করতে চায়। একদিন কি হলো জানো, খুব সকালে বেরিয়েছি, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। সেপ্টেম্বর মাস, ফল আর দেরি নেই, গাছের পাতার রং বদলে যাচ্ছে। কদিন পর সারা বনভূমি একদম রাঙা হয়ে উঠবে। ফল যদি তুমি দেখতে, ইচ্ছে করছে আমার দুখানি চোখ যেন তোমার কাছে পাঠিয়ে দিই। আমি চারিদিকে তাকাতে তাকাতে হাঁটছি, হঠাৎ পায়ের কাছে কি জানি একটা ঠেকলো, শক্ত। তাকিয়ে যা দেখলাম তাতে আমার বুক হিম হয়ে গেল। একটা পিস্তল পড়ে আছে। কোত্থেকে এলো, কে ফেলে গেল? সর্বনাশ! ধারের কাছে কোনো সন্ডাগুন্ডা রেপিস্ট নেই তো? না বাবা, ফিরে যাওয়াই ভালো। শরীর কেঁপে টেপে আমার কি অবস্থা! ফিরবো বলে যেই না ঘুরে দাঁড়িয়েছি, কি দেখলাম জানো? ভাবতেও পারবে না। রাস্তার ধারে একটা পুরনো গাছ গত ঝড়ে ভেঙে পড়েছিল, কেউ সরায়নি। সেই শুকনো গাছের ওপরে একটা হাত নেতিয়ে পড়ে আছে, সাদা হাত। আমার কি অবস্থা ভাবতে পারো? বুকটা ধরফর করে যায় আর কি। তবুও কি জানো, বুকের মধ্যে একটু হলেও সাহস ছিল। সকালবেলা, দিনের আলো। আমি পা টিপে টিপে একটু এগিয়ে গিয়ে উকি মারলাম, একটু ডাকলাম, কেউ জবাব দিল না। দেখলাম লোকটা কাঁধ হয়ে পড়ে আছে, কপালের পাশটা একটা ফুটো, অনেক রক্ত গড়িয়ে পড়েছে, তারপর জমে গেছে। ভয় পেলেও আমি তো ডাক্তার। গাছের ওপর নেতিয়ে পড়া হাতটা ধরে বুঝলাম মারা গেছে অনেকক্ষণ। রিগার মার্টিস শুরু হয়ে গেছে। বয়স বেশি নয়, 27-28। এক মাথা সোনালি চুল, সাদা একটা শার্ট আর ট্রাউজার পরা। আমি মলের দিকে দৌড়তে লাগলাম, চিৎকার করলাম। লোকজন জড়ো হলো, পুলিশ এসে ডেড বডি তুলে নিয়ে গেল। বাড়ি ফিরে এলাম কেমন যেন ভূতে পাওয়ার মতো। বসে বসে ভাবলাম আর ভাবলাম। তুমি বিশ্বাসই করবে না, 3 দিন আমার মাথা সব এলোমেলো হয়ে রইল, কাজে মন দিতে পারিনি। বারবার কি মনে পড়ছিল বলো তো? ফুলশয্যার রাতে তুমি কোনো কথা বলার আগেই আমাকে একটা অনেকক্ষণ ধরে চুমু খেয়েছিলে। অনেকক্ষণ কোনো কথা বলতে দাওনি, এমনভাবে ধরেছিলে আমায় যে আমি নড়তে পারিনি। খুব রাগ হচ্ছিল তোমার ওপর। তোমাকে তো ভালোই বাসি না, বরং ঘেন্না করি ভীষণ। তুমি যখন ছাড়লে তখন আমি কি না কি বলেছি। তোমার মুখটা কেমন যেন নিভে গেল, কেমন যেন ঠান্ডা আর পাথরের মতো হয়ে গেলে তুমি। এবার গল্পটা আরও একটু বলে নিই। জঙ্গলের মধ্যে যেই ছেলেটা সুইসাইড করেছিল তার নাম জর্জ। এখানে হাজার হাজার জর্জ। যাই হোক, এই জর্জ কেন সুইসাইড করলো বলো তো? বললে তোমার বিশ্বাস হবে না। আমি জর্জকে চিনতাম না বটে, কিন্তু তার বাড়ি আমার খুব কাছাকাছি। পুলিশের কাছে শুনলাম জর্জের নতুন বউ তাকে ছেড়ে যাওয়াতেই নাকি সে আত্মহত্যা করে বসেছে। কথা শোনো, এদেশেও এরকম হয় নাকি? এখানে তো বর বউ সম্পর্কই অন্যরকম, ধরছে আর ছাড়ছে, বিয়েও করছে না সব সময়। শুনে মনটা যেন আরও খারাপ হলো।
আর কি জানো, যতই মন খারাপ ততই যেন খারাপটা আমি এনজয় করছিলাম। এটা একটা বিশ্বাস করার মতো কথাই নয়। মন খারাপ আবার কেউ এনজয় করে নাকি? কিন্তু আমি যে করছিলাম। হঠাৎ মনে পড়ল সেই অনেকক্ষণ ধরে তুমি যে আমাকে চুমু খেয়েছিলে, তখন বুঝতে পারিনি, খুব রাগ হচ্ছিল। কিন্তু ভিতরে ভিতরে গভীর কোথাও সেই চুমু স্মৃতি সুখের মতো শিহরণ নিয়ে আজও আছে। খুব রাগ করেছিলাম তোমার উপর। আলাদা ঘরে থাকতাম। তুমি কি জানো, মাঝে মাঝে দরজাটা চুলের মতো ফাঁক করে লক্ষ্য করতাম তোমাকে। তুমি আমাকে আক্রমণ করতে চাও কিনা, তুমি জোর জবরদস্তি করবে কিনা তা বোঝার চেষ্টা করতাম। ভয় পেতাম তুমি হয়তো আমাকে ধর্ষণ করবে। আজ মনে হয় আমি বোধহয় তাই চাইতাম। কেন জোর করলে না আমাকে বলো তো? আমি তো খুব বুঝতে পারছি সে সময় আমার মধ্যে দুটো উল্টো জিনিস কাজ করছিল। একই সময় একটা টান আর একটা প্রত্যাখ্যান। তখন বয়সটার কথা ভাবো তো, আমার জীবনটার কথা ভাবো, বুঝতে পারবে। 2 নম্বর চিঠি। তোমাকে আমার খুব লম্বা একটা চিঠি লিখতে ইচ্ছে করছে। তাতে অনেক আবোল তাবোল থাকবে, যা খুশি তাই লিখব, পাগলামিতে ভরা। জানো গো, আমার কিন্তু একটু একটু পাগলামি দেখা দিচ্ছে বোধ হয়। হঠাৎ হঠাৎ আমার খুব আনন্দ হয়। পড়াশোনার এত চাপ, এত ভীষণ সময়ের অভাব, তবুও তার মধ্যেও এসব হয়। জানো তো, এখানে কাজের চাপে মনের আবেগ সব শুকিয়ে যায়। এখন আমাকে হোস্টেলে থাকতে হচ্ছে। বড় কেজো জায়গা, যে যার নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। আমারও ইগো, তোমারও ইগো। তাই তোমাকে চিঠিটা লিখতে গিয়েও লিখতে পারিনি, কিন্তু বহুবার শুরু করেছি। 3টে এওগ্রাম নষ্ট, না ফেলিনি, রেখে দিয়েছি। কি জানি তুমি আবার বিয়ে করেছো কিনা। মাঝে মাঝে তোমার খবর জানতে খুব ইচ্ছে করে। সমীরণ আমাকে প্রায়ই চিঠি লেখে, আমিও লিখি, কিন্তু তার কাছ থেকে জানতে চাইতে লজ্জা করে। কি ভাববে? আচ্ছা, টেলিপ্যাথি বলে কিছু নেই? নেই কেন? আমি তো টেলিপ্যাথিতে তোমার কাছে কত কথা বলেছি, শুনতে পাচ্ছ? 3 নম্বর চিঠি। আজ বাবা এলো। এয়ারপোর্টে বাবাকে আনতে গিয়েছিলাম। অল্প কিছুদিনের মধ্যেই বাবা বড্ড বুড়িয়ে গিয়েছে। এয়ারপোর্ট থেকে গাড়ি চালিয়ে আসছি, টুকটাক কথা হচ্ছে। কি জিজ্ঞেস করলাম জানো? হঠাৎ বাবাকে জিজ্ঞেস করলাম, মিঠু বাবুর কি খবর? বাবা অবাক হয়ে বলল, মিঠুবাবুকে? মিঠু মিত্র। কি হবে খবর দিয়ে? এমনি। আমার বুকটা কাঁপছিল, লজ্জা করছিল। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কদিন আগে দেখা হয়েছিল, ভালো আছে? আমি আরও কিছু শুনতে চেয়েছিলাম, কিন্তু বাবা বলল না। কিন্তু 2 দিন পর এক রাতের ডিনারে বাবা আমাকে ডেকে বলল, হ্যাঁ রে, তুই সেদিন মিঠুর খবর জানতে চাইলি কেন? এমনি। তোর কি মিঠুর কথা মনে হয়? বাবার কাছ থেকে পালিয়ে এলাম। একটা রেস্টুরেন্টে চা খেতে খেতে বাবা হঠাৎ বলল, এসব দেশে একটা মেয়ের পক্ষে একা থাকা বিপজ্জনক। কত মেয়েই তো আছে, এদেশে একা থাকাই রেওয়াজ। সেটা কেমন তোর কথা? একা থাকার রেওয়াজ তাদের কাছেই যারা নিরুপায়। আমিও তো তাই। তুই কেন নিরুপায়? এ কথার কি কোনো জবাব হয়? চুপ করে থাকলাম। আজ বাবাকে প্লেনে তুলে দিয়ে এলাম। প্রায় 1 বছর বাবা আমার কাছে রইল। কি যে ভালো লাগতো। আর কিছু নয়, বাড়ি ফিরে একজন আপন মানুষকে তো দেখতে পেলাম। এই দেশের একাকিত্ব তুমি ভাবতেও পারবে না। পাড়া প্রতিবেশীর সঙ্গে মাখামাখি করা যায় না, আড্ডা নেই, হুটহাট করে কারোর বাড়িতেও যাওয়া যায় না। চেনা জানা লোকেদের সঙ্গে টেলিফোনে কথা বলে আর কত সময় কাটে। সময়ও তো হাতে কম। গতকাল বাবা বলছিল, একটু ভেবে বল, দেশে কাউকে তোর কোনো মেসেজ দেওয়ার আছে? না বাবা। মিঠু বোধ হয় এখনো তোকে ফেলবে না। আমি তো তার দয়া চাই না। তোর যে কেউ নেই। তুমি তো আছো। আমি আর কদিন। আমার ইচ্ছে মিঠুর সঙ্গে বিয়েটা মেনে নে, সে বরং এখানে চলে আসুক। থাক বাবা, সে নিশ্চয়ই আমাকে ঘেন্না করে। রাগ তো থাকতেই পারে, কিন্তু সে বুদ্ধিমান বিবেচক ছেলে। থাক বাবা। মুখে যাই বলি, বুকটা কেমন যেন করছিল। এমন কি হতে পারে? হলে হয়তো ভালোও হবে না। কল্পনা এক আর বাস্তব আর এক, মিলবে না হয়তো। 3টে জেরক্স কপির দিকে চিন্তিত মুখে চেয়েছিল শপথ দাশগুপ্ত। মিতালির ডায়েরিতে এই 3টেই পাতা পাওয়া গিয়েছে, বাদবাকি সাদা পৃষ্ঠা। লেখাগুলোর ওপরে বা নিচে কোনো তারিখ নেই। অনুমান করা যায় প্রথমটা আর শেষটার মধ্যে সময়ের তফাৎ 2 থেকে 3 বছর। এর মধ্যে আরও অনেক পৃষ্ঠা লেখা হয়েছিল নিশ্চয়ই, কিন্তু সেগুলো কোথায় গেল তা বোঝা যাচ্ছে না। কেসটা খুব মাখো মাখো হয়ে উঠেছে স্যার। এ তো রীতিমতো লাভ অ্যাফেয়ার।
সবর তার বিচ্ছু টাইপের সহকারী নন্দলালের দিকে চেয়ে বলল, হাতের লেখা চেক করেছো? হ্যাঁ, ওসব ঠিক আছে। মিতালিরই হাতের লেখা। শেষ টুকরোটায় উজ্জ্বল সেনের রেফারেন্সটা দেখেছেন স্যার? দেখিনি। পান্টুর কি খবর? বাড়ি নেই, ধানবাদ না কোথায় একটা গেছে কোনো ধান্দায়। আজ বা কালই ফিরবে, ফিরলেই তুলে নেব। খনিকা দেবীকে চেক করো। ওকে। আর কোনো ডায়েরি খুঁজে পাওনি? না স্যার, এই একটাই। মোট 3টে এন্ট্রি, কোনো পাতাও ছেঁড়া ছিল না। কিন্তু বোঝা যাচ্ছে মিতালি দেবী সিস্টেমেটিক ছিলেন না। উনি এক এক সময়ে এক এক ডায়েরিতে লিখতেন। বাকি ডায়েরিগুলো হয় উনি আমেরিকা থেকে আনেননি, নয়তো চুরি গেছে। মিঠু মিত্রকে কি তোলা হবে স্যার? এখন নয়, তুমি বাড়িটা আরেকবার সার্চ করো, দেখো যদি সিগনিফিক্যান্ট কিছু পাও। নন্দলাল চলে গেল। সবর চিন্তিত মুখে চেয়ারটা টেনে নিয়ে বসল। এইটাই মিতালির শোবার ঘর। দক্ষিণ, পশ্চিম ও পূব মুখ খোলা। দেওয়ালে হালকা ক্রিম রং। আসবাব সবই খুব উঁচু জাতের। বার্মা সেগুনের ডবল খাট, বড় ওয়ার্ড্রপ, হাফ সেক্রেটারিয়েট, রিভলভিং চেয়ার, কাশ্মীরি কাজ করা ছোট টেবিল আর ওয়াল ক্যাবিনেটে নানা দামি জিনিস সাজানো। তার মধ্যে রয়েছে হাতির দাঁতের মূর্তি, রূপোর উপর মিনার কাজ করা রেকাবি, পুতুল আর দুটো মজবুত স্টিলের আলমারি। সবই খুলে দেখা হয়েছে। খাটের কাজ বরাবর মেঝেতে পড়েছিল মিতালি। মোট দুবার তাকে ছুরি মারা হয়েছিল, একটা পিঠের দিক থেকে আর একটা হৃৎপিণ্ড বরাবর। মিতালি পড়েছিল কাঁধ হয়ে, বাঁ দিকে। অন্তত 12-13টা সেন্টে শিশি ভাঙা অবস্থায় পড়েছিল। ঘর সুগন্ধে এতই ভরা ছিল যে পুলিশ কুকুর সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায়। স্নিফার ডগকে বিভ্রান্ত করার জন্যই যে সেন্টের শিশিগুলো ভাঙা হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। একজন কেয়ারটেকার, একজন রান্নার লোক এবং কাজের মেয়ে কোনো রকম নতুন কথা বলতে পারেনি। ককটেল ডিনারে সার্ভ করেছিল এক নামী ক্যাটারার। তাদের কাছ থেকেও কোনো সূত্র পাওয়া যায়নি। মোটামুটি যা জানা গেছে তা হলো রাত 11টা নাগাদ মিতালি দেবী মাতাল অবস্থায় উপরে উঠে আসে। দোতলায় সে একাই থাকত। মধ্যরাতে রান্নার লোক হরেন আর মালিক ভজুয়া অনেকগুলো বোতল শিশি ভাঙার আওয়াজ পায়। মিতালি মাতাল অবস্থায় ওসব করেছে ভেবে কেউ আর উপরে ওঠেনি ভয়ে। সবর উঠল, খানিকক্ষণ পায়চারি করল, তারপর পিছনের বারান্দায় এসে দাঁড়ালো। খুন করে পালিয়ে যাওয়ার পক্ষে এই বারান্দাটি প্রশস্ত। পিছনে একটু বাগান ও ঝোপঝাড় আছে। বারান্দা থেকে অনায়াসেই নিচের জানলা দিয়ে ওপরকার রেন শেডে নামা যায়। সেখান থেকে লাফিয়ে পড়লেই হলো। না, সবর দাশগুপ্ত খুশি হচ্ছে না। মোটিভ অ্যাঙ্গেলটা পাল্টে যাচ্ছে, কোথাও একটা নট রয়ে যাচ্ছে। চোখ বুজে সে আবার নতুন করে ভাবতে লাগলো। নমস্কার মিত্তির মশাই, আপনাকে আবার জ্বালাতে এলাম। ক্লান্ত বিধ্বস্ত চেহারার মিঠু দরজা ছেড়ে দিয়ে ভদ্রগলায় বলল, আসুন। আপনি তো বেশ ভেঙে পড়েছেন দেখছি। ও কিছু নয়, বসুন। আমাদের আরও কিছু জানার আছে মিত্তির মশাই। উই ওয়ান্ট ইউর হেল্প। বলুন। আপনি সেদিন মিতালি দেবীর সঙ্গে দেখা করেছিলেন, আপনাদের মধ্যে কথাও হয়েছিল। আমি সেই কথাগুলো জানতে চাই। প্রথম স্টেটমেন্টেই বলেছি। জানি, তবু আরেকবার বলুন। ওর বেশি আমার কিছু বলার নেই। মিতালি দেবী কি আপনাকে ডেকে পাঠিয়েছিলেন? একটা যোগাযোগ হয়েছিল। কীরকম যোগাযোগ? আপনার তো টেলিফোন নেই, তাহলে? আমার অফিসে টেলিফোন আছে। ও হ্যাঁ, ও কথাটা মনে ছিল না। তাহলে মিতালি দেবী আপনাকে অফিসেই টেলিফোন করেছিলেন? আমি সে কথা বলিনি। যোগাযোগটা কবে হয়েছিল? ঠিক মনে নেই। মারা যাওয়ার দিন কি? না। না, তার মানে আপনার মনে আছে। ব্যাপারটা আপনি চেপে যেতে চাইছেন কেন? কিছু কথা না বলার অধিকার আমার আছে। কিন্তু তাতে একটা মার্ডার কেস ক্ষতিগ্রস্ত হলে নয়। আমি যে কথা বলতে চাইছি না তার সঙ্গে ওর খুনের কোনো সম্পর্ক নেই। আপনি কি অ্যাপয়েন্টমেন্ট করে মিতালি দেবীর বাড়িতে যান? না, হঠাৎ গিয়েছিলাম। মিতালি দেবী দেশে এসেছেন তার বাবার মৃত্যুর খবর পেয়ে, প্রায় 1 মাস আগে। এর মধ্যে কি তার সঙ্গে আপনার একবারই দেখা হয়েছিল? হ্যাঁ। ইউ আর নট এ গুড লায়ার। প্লিজ সত্যি কথা বলুন, তাতে আমাদের তদন্তে সুবিধা হবে। কিছু কথা আমি বলতে বাধ্য নই। আপনি কি জানেন পৃথিবীতে যেখানে যত বিবাহিতা মহিলারা খুন হন তাদের অধিকাংশের খুনের পিছনেই থাকেন তাদের হাজব্যান্ডরা, শতকরা 90টা কেসেই। জানি। জানেন কি যে এই কেসেও আপনি প্রাইম সাসপেক্ট? অনুমান করছি, কিন্তু আমার কিছু করার নেই। ইউ আর এ কুল কাস্টমার। মিঠু একটা দীর্ঘশ্বাস ফেলল, কিছু বলল না। এই জেরক্স কপিগুলোর হাতের লেখা চিনতে পারেন? পারি, মিতালির লেখা। মিতালির লেখা বলে চিনলেন কি করে? বলতে পারবো না, চিনি। এই হাতের লেখা কোথায় দেখেছেন? চিঠি বা ডায়েরিতে?
মনে নেই। তিনি আপনাকে চিঠি লিখতেন? না। আপনি ডায়েরির এই 3টে কপি একটু পড়ে দেখুন। মিঠু কপিগুলো হাতে নিল, পড়তে লাগলো। তার মুখের দিকে ঈগলের মতো তীক্ষ্ণদুরি চোখ নিষ্পলক স্তব্ধ হয়ে রইল সারাক্ষণ। মিঠুর মুখে কোনো ভাবান্তর হলো না। পড়া শেষ করে একটা শ্বাস ফেলে মাথা নিচু করে বসে রইল সে। মিঠুবাবু, আমি ক্রাইমের লোক, হৃদয়ের ব্যাপারটা ভালো বুঝি না। এই ব্যাপারটা আমার কাছে খুব অবাক ঠেকছে। আপনি কি ব্যাখ্যা করতে পারেন? না। আপনার কি মনে হয় এগুলো ফলস এবং ফ্রড? কেউ মিতালির হাতের লেখা নকল করে আপনাদের বিভ্রান্ত করতে চাইছে? হতে পারে। আর যদি তা না হয়, যদি সত্যি মিতালি দেবীরই লেখা হয়, তাহলে বুঝতে হবে তিনি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। মিঠু জবাব দিল না। হাবুডুবুই যখন খাচ্ছিলেন, তখন তার পক্ষে সবচেয়ে স্বাভাবিক হলো দেশে ফিরেই আপনার সঙ্গে যোগাযোগ করা, তাই না? নাও হতে পারে। সেটা কীরকম? অনেকে আছে মনে মনে কিছু বানিয়ে নেয়, বাস্তবে এড়িয়ে চলে। মিতালি কি সাইকিয়াট্রিক কেস? আমি জানি না। আপনি এমসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের নাম কোনোদিন শুনেছেন? খুব সূক্ষ্মভাবে একটু শক্ত হয়ে গেল কিনা মিঠু তা ভালো করে বুঝতে পারল সবার। এবার চকিত দৃষ্টি নিক্ষেপ করে মাথা নিচু করল সে। কেন? আহা, শুনেছেন কিনা বলুন না। শুনতেও পারি। শুনেছেন মশাই, শুনেছেন। কলকাতার পুরনো অ্যাটর্নি, আপনার শ্বশুর এদের মক্কেল ছিলেন। ও। আপনি কি জানেন এদের কাছে মিতালি দেবীর একটা ডিড আছে? থাকতে পারে। অত নির্বিকার থাকবেন না। ডিডটা আপনার নামে করা। মিতালি দেবী তার সব সম্পত্তির রক্ষণাবেক্ষণের ভার আপনাকে দিয়ে গেছেন। আপনি এখন এক বিশাল সম্পত্তির মালিক, তাই না? কাস্টোডিয়ান আর মালিক তো এক কথা নয়। ডিডটা কি আপনি দেখেছেন? মিতালি দেবীর কলকাতার যাবতীয় সম্পত্তি দেখাশুনো, প্রয়োজনে বিক্রি করা বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি একটা সাধারণ জিনিস। খুব সাধারণ কি? তাছাড়া মিতালি দেবীর সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টকে সম্প্রতি জয়েন্ট অ্যাকাউন্ট করা হয়েছে আপনার সঙ্গে। এটাও স্বাভাবিক। কলকাতায় ওদের বিষয় সম্পত্তি দেখাশোনা করার কেউ নেই, ফলে উনি ওর ডিভোর্স করা স্বামীকে পরম বিশ্বাসে সব কিছুর ভার দিয়ে ফেললেন। মিঠু চুপ। মোটিভটা উনিই তৈরি করেছিলেন। মিতালি দেবীর সবচেয়ে বড় ভুল হয়েছিল আপনাকে এতটা বিশ্বাস করা। সব কিছু যেই হাতের মুঠোয় এলো অমনি নিষ্কণ্টক হওয়ার জন্য আপনি তাকে নির্মমভাবে সরিয়ে দিলেন। কাজটা আমি করিনি। নিজের হাতে করেননি বলছেন? তাহলে কি ভাড়াটে খুনি অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন? মিতালিকে খুন করার কোনো কারণ আমার ছিল না। এগুলো কি কারণ নয়? আমার কাছে নয়। তাহলে আপনার সুবিধার জন্য আমি ঘটনাগুলো একটু সাজিয়েই দিই। শ্রীমতী মিতালি ঘোষ একদিন আমেরিকায় একটি ঘটনা থেকে আবিষ্কার করলেন যে তিনি আপনাকে আকণ্ঠ ভালোবাসেন। সেই হদ্দমুদ্দ ভালোবাসায় এই রোমান্টিক ও একটু ইমপ্র্যাকটিক্যাল মহিলা ডায়েরিতে পাতার পর পাতা নিজের হৃদয়াবেগে ভরে ফেলতে লাগলেন। অথচ ইগো ও লোকলজ্জায় আপনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারলেন না। দেশে ফিরে এসে বরুণ ঘোষ কিছুদিন পর মারা গেলেন। মিতালি দেবী সেই মৃত্যু উপলক্ষে দেশে ফিরলেন। তিনি তখন সম্পূর্ণ একা। এই অবস্থায় আকুল হয়ে লজ্জাসংকট ঝেড়ে ফেলে প্রথমে ছুটে এলেন আপনার কাছে। হয়তো আত্মসমর্পণও করলেন। এই গ্যাপগুলো যদি আপনি ভরাট করতে পারতেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হতো। যাকগে, যা বলছিলাম, উনি তো আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, কিন্তু আপনি তো খাচ্ছিলেন না। আপনার বুকে দীর্ঘকালের একটি অপমান বিষধর সাপের মতো অপেক্ষা করছিল। আপনার জন্মমাস নভেম্বর। আপনি একজন স্করপিওর জাতকদের প্রতিশোধ স্প্রিয়া হয় সাংঘাতিক। তার ওপর আপনি লোভী। সম্পত্তির লোভেই না আপনি মিতালি ঘোষের অতীতের কলঙ্কের কথা এবং বিয়েতে তার অনিচ্ছা জেনেও তাকে বিয়ে করেন। হয়তো বিয়ের পর তার সম্পত্তি হাতে নিয়ে তাকে তাড়িয়ে দিতেন, কিন্তু থ্যাঙ্ক গড মিতালি দেবী সময় থাকতেই আপনাকে ডিভোর্স করে আমেরিকায় চলে যান। আপনার কপালটা কিন্তু দারুণ ভালো। মিতালি দেবী সম্মোহিতের মতো ফিরে এসে আপনার কাছেই নিজেকে সমর্পণ করলেন। এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে বলুন? তার উপর আপনি একজন গুন্ডা প্রকৃতির লোক, নিষ্ঠুর ও আবেগহীন, এ কুল কাস্টমার। আপনি মিতালির তালে তালে একটু নাচলেন, তার সম্পত্তির কোস্টোডিয়ান হলেন। জয়েন্ট অ্যাকাউন্টের কয়েক লাখ টাকা আপনার নাগালের মধ্যে এসে গেল। তারপর মিতালি দেবীর মতো একজন আবেগ সর্বস্ব ছিটিয়াল মহিলাকে জিইয়ে রাখার কোনো কারণ আপনার ছিল না, তাই না? নিজেই হোক বা ভাড়াটে লোক দিয়েই হোক, আপনি তাকে সরিয়ে দিলেন। মিতালি দেবীর খুড়তুতো বোন জয়িতা দেবীর সঙ্গে দেখা করতে গেল সবার। জয়িতা দেবী, মিতালি দেবীর খুনের কেসে আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে। কিন্তু পুলিশকে আমার যা বলা তো তা বলেছি। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তদন্ত যত এগোই ততই নতুন নতুন তথ্য বেরোতে থাকে, নতুন নতুন সত্য উদ্ঘাটিত হতে থাকে। একটু শক্ত বাংলা বলে ফেললাম, মাফ করবেন। আর যত এসব হতে থাকে ততই মামলার প্যাটার্নটা পাল্টে যেতে থাকে।
পরিবর্তিত পরিস্থিতিতে আবার নতুন করে জেরা করা ছাড়া আমাদের উপায় থাকে না। বলুন। মিঠুন মিত্র নামে কাউকে কি আপনি চেনেন? চিনব না কেন? উনি আমার জামাইবাবু। বাহ, বেশ বেশ। কতদিন চেনেন? মিতালি দিদির বিয়ের সময় থেকে। চমৎকার। আপনি নিজেই বলেছেন যে উনি আপনার জামাইবাবু। তার মানে কি উনি এখনও আপনার জামাইবাবু এবং আপনি ওর শালি? মানে বিয়ের ইমিডিয়েট পরেই যে ওদের ডিভোর্স হয়ে যায় সেটা কি আপনার জানা নেই? তার মানে? আফটার ডিভোর্স যখন আইনত স্বামী ও স্ত্রীর সম্পর্ক থাকে না, তখন সে বিয়ের সূত্রে গড়ে ওঠা আত্মীয়তার সম্পর্কগুলোও কি থাকে, না থাকা উচিত? ও হ্যাঁ, সেই অর্থেই আমাদের সম্পর্ক নেই। অন্য কোনো অর্থে কি আছে? আমি জানতে চাই মিঠুন মিত্রের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল কি? ছিল। সেটা কি রকম? চেনা জানা ছিল। আর কিছু? আমি সারদান ক্লাবে ক্যারেটে শিখতাম, উনি ওখানকার ইনস্ট্রাক্টর। বাহ, চমৎকার। ক্যারাটে শিখতেন? হঠাৎ ক্যারাটে কেন? ইচ্ছে হলো। আপনি কি স্পোর্টিং টাইপ? খেলাধুলা ভালোবাসেন? বাসি। স্কুল কলেজের স্পোর্টসে নেমেছেন কখনো? না। ফুটবল ক্রিকেট বোঝেন? না, একটু একটু। কখনো দৌড়ঝাঁপ করেছেন? না। তবু হঠাৎ ক্যারাটে শেখার ইচ্ছে হলো? হ্যাঁ। বেশ বেশ। আপনার বাড়ি থেকে সাধারণ ক্লাবটা বেশ খানিকটা দূর। আপনি কিসে করে যাতায়াত করতেন? বাসে। বাসে যেতেন এবং আসতেন? হ্যাঁ। ভালো করে ভেবে বলুন। বাসে যেতেন এবং আসতেনও? কখনো কখনো মিঠুদা মোটর বাইকে পৌঁছে দিতেন। বাহ, বেশ বেশ। ওদের বিয়ের সময় আপনার বয়স কত ছিল? 12-13। এখন কত? 20 চলছে। গুড। আপনি কি জানেন আপনারা, অর্থাৎ আপনার বাবা মা এবং আপনি, বিশেষ করে আপনি মৃতা মিতালি ঘোষের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী? জানি না। শুধু কলকাতার বা পশ্চিমবঙ্গেরই নয়, মিতালি দেবীর আমেরিকার যাবতীয় বিষয় সম্পত্তি এবং টাকা পয়সারও আপনারই ওয়ারিশান, জানেন? সেরকম কথা কিছু শুনিনি। শুনবেন, কারণ আপনারাই মিতালি দেবীর নেক্সট অফ কিন। হতে পারে। আপনি না জানলেও অন্য অনেকেই কিন্তু খবর রাখত যে বরুণ ঘোষ ও তার মেয়ে মিতালি ঘোষের নিকটাত্মীয় আপনারাই তাদের ওয়ারিশান। জয়িতা চুপ করে রইল। সাধারণ ক্লাবে আপনি কবে ভর্তি হয়েছেন? 2 বছর হবে। নিজে থেকে গিয়েই ভর্তি হলেন? হ্যাঁ। মানে হঠাৎ আপনার ক্যারাটে শেখার ইচ্ছে হলো আর সঙ্গে সঙ্গে গিয়ে সাধারণ ক্লাবে ভর্তি হলেন, ব্যাপারটা এইভাবেই ঘটেছিল কি? হ্যাঁ। আপনি কি জানতেন মিঠু মিত্র ওখানে ক্যারাটে শেখান? জানতাম। তার মানে কি ওর কাছে ক্যারাটে শেখার আগ্রহ ছিল আপনার? ঠিক তা নয়, মিঠুদা থাকলে সুবিধা হবে তাই। সুবিধা নানা রকমই আছে। বাইদি বাই, মিঠুবাবুকে কি আপনি বরাবরই মিঠুদা বলে ডাকেন নাকি জামাইবাবু? মিঠুদা। কেন, বাঙালি মেয়েরা তো বড় ভগ্নিপতিকে সাধারণত জামাইবাবু বলেই ডাকে। অনেকে দাদাও ডাকে। হ্যাঁ, তা বটে। আপনি দাদাটাই প্রেফার করেন তাহলে? হ্যাঁ। বাহ, বেশ। মিঠু মিত্র মাঝে মাঝে আপনাকে মোটর বাইকে লিফট দিতেন? হ্যাঁ। মাঝে মাঝে না রোজ? রোজ নয়, প্রায়। একটু ভেবে বলুন, ক্যারাটে ক্লাবের অন্য মেয়েরা যদি বলে রোজ? রোজ পৌঁছে দিলেই বা ক্ষতি কি? ক্ষতির প্রশ্নই ওঠে না। আমরা সত্যি কথাটা জানতে চাইছি মাত্র। রোজ। বাহ, এই তো চাই। কবে থেকে আপনাদের মধ্যে শালি আর ভগ্নিপতি সম্পর্কটা ঘুচে গিয়েছিল বলতে পারেন? না, জানি না। আপনাদের মধ্যে সম্পর্কটা কি কেবল প্রশিক্ষক এবং শিক্ষার্থীর? হ্যাঁ। একটু ভেবে বলুন, কারণ আমাদের সংগৃহীত তথ্য অন্য কথা বলছে। আপনাদের মধ্যে একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আপনারা পরস্পরকে ভালোবাসেন। শুধু তাই নয়, আপনাদের বিয়ের কথাবার্তাও চলছে। ঠিক বলছি? জয়িতা খানিকক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বলল, হ্যাঁ। দয়া করে বলবেন কি এই প্রেম এবং বিয়ের ব্যাপারে আসল ইনিশিয়েটিভ কার বেশি, আপনার না মিঠুবাবুর? মিতালি দিয়ে ওকে ডিভোর্স করার পর থেকেই আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ডিভোর্স না করলে? তা জানি না, হয়তো মেনে নিতাম। বাহ, কিন্তু একটা খটকা থেকে যাচ্ছে। কিসের খটকা? মিতালি দেবীর হঠাৎ মারা গেলে আপনি যে ওর বিপুল সম্পত্তি পাবেন, এটা মিঠুবাবুর মতো বুদ্ধিমান লোকে না জানার কথা নয়। তাতে কি হলো? আপনার সঙ্গে প্রেমের ব্যাপারে ওরই বেশ আগ্রহ থাকার কথা, তাই না? আমি বুঝতে পারছি না। যাকগে, এখন বলুন, মিতালি দেবী ফিরে আসার পর থেকে কি আপনি ওর সঙ্গে ওদের বাড়িতে থাকতেন? হ্যাঁ, মিতালিদি লোনলি ফিল করছিলেন, তাই আমাকে থাকতে বলেন। একটানা ছিলেন? হ্যাঁ, তবে রাতটা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কিন্তু খুনের রাতে আপনি ছিলেন না? না। কেন জানতে পারি? সেদিন মিতালিদি হঠাৎ মদ খেয়ে মাতাল হয়ে যান। মাতলামিকে আমি ভীষণ ভয় পাই।
ঠিকই তো, মাতলামি মোটেই পছন্দ করার জিনিস নয়। আচ্ছা, মিতালি দেবী কি প্রায় ড্রিঙ্ক করতেন? না, কখনো নয়। তাহলে সেদিন ড্রিঙ্ক করলেন কেন বলতে পারেন? না। আপনি তার সঙ্গে বেশ কয়েকদিন একটানা বাস করেছেন, তবু জানেন না তিনি হঠাৎ সেদিন কেন ড্রিঙ্ক করলেন? না। আপনাকে তিনি কিছু বলেননি? না। আপনি কিছু দেখেননি? না। কিছু অনুমানও করেননি? না। সেদিন মিঠুবাবুর সঙ্গে মিতালি দেবীর দেখা হয়েছিল তা তো জানেন? জানি। তাদের মধ্যে কি কথা হয়? আমি শুনিনি। আপনি কি জানেন মিতালি দেবীর মিঠুবাবুর প্রতি মনোভাব বদলে গিয়েছিল? না, আমি জানতাম না। জানতাম না মানে তখন জানতেন না, কিন্তু এখন জানেন? এখনো জানি না। এই জেরক্স কপিগুলো দেখুন তো, এ কি মিতালি দেবীর হাতের লেখা? হ্যাঁ। কষ্ট করে একটু পড়বেন কি? সবটা পড়ুন। জয়িতা পড়ল। শবর দাশগুপ্ত ঈগলের চোখে চেয়ে রইল তার মুখের দিকে। পড়ার পর জয়িতার হাত থেকে কাগজগুলো ফেরত নিয়ে শবর তার ব্রিফকেসে ঢোকাতে ঢোকাতে বলল, কিছু বুঝতে পারলেন? মিতালিদি মিঠুদার প্রতি সফট হয়ে পড়েছিলেন। এক্স্যাক্টলি। আপনি কি জানেন যে ওর সফটনেস এতটাই ছিল যে উনি মিঠু মিত্রকে ওর যাবতীয় বিষয় সম্পত্তির কোস্টাডিয়ান করে দিয়েছেন? জানি, মিঠুদা বলেছে। তাহলে ঘটনাগুলো একটু সাজিয়ে দিই, আপনার সুবিধা হবে। মিঠু মিত্র একজন বড় লোকের একমাত্র সন্তান মেয়েকে বিয়ে করেছিলেন। বড় লোকের সুন্দরী মেয়ে, যাকে বিয়ে করার মতো যথেষ্ট যোগ্যতা তার ছিল না। বরুণ ঘোষের বেনামা অ্যাকাউন্ট এবং সম্ভবত আরও 2-4টে গুপ্ত খবর তিনি জানতেন। মেবি দেয়ার ওয়াজ এ টাচ অফ ব্ল্যাকমেল ইন দ্য ম্যারেজ। কিন্তু বিয়ে টিকল না। মিতালি দেবী ডিভোর্স করে আমেরিকায় চলে গেলেন। সুতরাং মিঠু মিত্রের তেমন লাভ হলো না। কিন্তু কপালটা ভালো, তিনি আপনার সন্ধান পেয়ে গেলেন এবং একটা চমৎকার প্ল্যান করে রাখলেন। প্ল্যানটা অবশ্য একটু ফার ফেচেড, এটা আমি স্বীকার করছি। হয়তো প্ল্যান ওর ছিল না, কিন্তু সুযোগ এসে গেল। বরুণ ঘোষ মারা গেলেন এবং মিতালি দেবী দেশে ফিরলেন। দেখুন কীরকম গোল্ডেন অপরচুনিটি। মিতালিকে সরিয়ে দেওয়া গেলে দুটো কাজই হয়। এক, বহুকালের হারানো অপমানের শোধ নেওয়া এবং আপনাকে প্রচুর সম্পত্তির উত্তরাধিকারী করে দেওয়া। শুধু তাই নয়, আমেরিকাতেও বেশ ভালো সম্পত্তি থাকায় তার ইনহেরিটর হিসাবে আপনার এবং আপনার হাজব্যান্ড হিসাবে ওর ভবিষ্যতে আমেরিকায় যাওয়া এবং গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা খুলে দেওয়া। সুতরাং মিঠু মিত্র এই সুযোগ ছাড়লেন না। কিন্তু মুশকিল দেখা দিল মিঠুর প্রতি হঠাৎ মিতালির প্রেম। মিতালিকে খুন না করে শুধু আবার বিয়ে করে ফেললেই মিঠু মিত্রের উদ্দেশ্য সফল হয়ে যেত। কিন্তু আমার অনুমান তিনি সত্যি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছিলেন, তাই মিতালিকে সরিয়ে দেওয়ার প্ল্যানটায় স্টিক করে থাকতে হলো। ওর কপাল সত্যি তুলনাহীন। কিন্তু মিতালি দেবী মারা গেলেই যে আপনি ওর সম্পত্তি বা টাকা পয়সা হাতে পেতেন তা নয়। উত্তরাধিকার আইন কমপ্লিকেটেড এবং সাকসেশন সার্টিফিকেট পাওয়া সময় সাপেক্ষ। সেক্ষেত্রেও মিঠু কেল্লা মেরে দিলেন মিতালি ওকে কাস্টোডিয়ান করে দেওয়ার। সুতরাং লজিক্যাল কনক্লুশনে যাওয়া কি খুব শক্ত বলে মনে হচ্ছে আপনার? আপনি কাঁদছেন? গুড। আশা করি মূল্যবান চোখের জলটা আপনি সমাজের একজন জঘন্য অপরাধী, একজন ঠান্ডা মাথার খুনির জন্য অপব্যয় করছেন না। এই কান্নাটা যদি অসহায় হতভাগিনী মিতালি দেবীর জন্য হয়ে থাকে তবে ইট ইজ মোস্ট ওয়েলকাম। আমি আর পারছি না, আমাকে আজ ছেড়ে দিন। জয়িতা দেবী, আরেকটা ছোট্ট প্রসঙ্গ আছে, খুব অপ্রিয় প্রসঙ্গ কিন্তু জরুরি। আপনি বরং টয়লেট থেকে ঘুরে আসুন, চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দেবেন। ইউ উইল ফিল গুড। যান। জয়িতা গেল। অনেকটা সময় নিয়ে চোখে মুখে জলের ছাপটা দিল। তারপর আয়নায় নিজের মুখখানার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। মাত্র 20 বছর বয়সেও জীবন তাকে কত কিছু শেখাচ্ছে। বাইরের ঘরে এসে বসতেই শবর বলল, এই তো বেশ নর্মাল লাগছে আপনাকে। গুড। এবার সেই কথাটা, আপনি কি ভেবে দেখেছেন যে মিতালি দেবীকে খুনের পিছনে আপনারও একটা মোটিভ আছে? আমার? আরে না না, ঘাবড়াবেন না। আমি আপনাকে সন্দেহ করছি না, কিন্তু কথাটা খুব সঙ্গত কারণেই উঠতে পারে। আমি কেন খুন করব? করেনও নি, কিন্তু পাবলিক প্রসিকিউটর মে রেইজ এ কোশ্চেন। প্রশ্ন তুলতে পারে মিঠু মিত্রের উকিলও। সব দিক ভেবে রাখা ভালো। আমি কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি। আপনি মিঠুকে ভালোবাসেন, ঠিক তো? হ্যাঁ। ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে, স্বীকার করেন? হ্যাঁ। আপনি যখন মিতালি দেবীর বাড়িতে ছিলেন তখন নিশ্চয়ই আপনারা দুই বোন অনেক বিষয়ে কথা বলতেন। হ্যাঁ, আমরা রাত 2-3টে পর্যন্ত আড্ডাও মারতাম। গুড। কী বিষয়ে কথা হতো আপনাদের? মোস্টলি আমেরিকা। হ্যাঁ হ্যাঁ, আমেরিকা তো থার্ড ওয়ার্ল্ড পিপলের কাছে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হবেই, খুব স্বাভাবিক। ধরুন প্রশ্ন উঠল যে এইসব গল্পের ফাঁকে ফাঁকে মিতালি দেবী আপনাকে তার হৃদয়ের পরিবর্তনের কথাও জানিয়েছিলেন। তিনি যে আসলে মিঠুকে ভুলতে পারেননি এবং নতুন করে তার প্রেমে পড়েছেন। না, মিতালিদি বলেননি। আহা, সে তো বটেই, কিন্তু প্রশ্ন উঠলে কি করবেন? বিশেষ করে প্রশ্নটা যদি হয় ভীষণ লজিক্যাল অ্যান্ড ডাউন টু আর্থ।
তাই বলছিলাম এগুলো ভেবে রাখা ভালো। কি ভাববো? ধরুন উকিল আপনাকে বলল যে মিতালি দেবীর হৃদয়ের পরিবর্তনের কথা জানতে পেরে আপনি আপসেট হয়ে পড়েছিলেন অ্যান্ড ভেরি জেলাস, কারণ আপনার বয়স মাত্র 20 এবং আপনি অনভিজ্ঞ। হৃদয় জয়ের লড়াইতে আপনি মিতালি দেবীর সঙ্গে নাও পেরে উঠতে পারেন। জেলাসি ইজ এ ডেঞ্জারাস থিং, তাই না? তাছাড়া ইনহেরিটেন্সের প্রশ্ন তো আছেই। মিতালি মারা গেলে আপনি প্রচুর লাভবান হবেন। সুতরাং আপনি যদি মিতালি দেবীকে মেরে ফেলতে চান সেটাও অস্বাভাবিক বলে মনে করার কিছু নেই। কি বলছেন আপনি? আহা, উত্তেজিত হবেন না। আমি শুধু আদালতের সম্ভাব্য প্রশ্নগুলি সম্পর্কে আপনাকে অ্যালার্ট করছি। আচ্ছা, মিতালি দেবী তার সেন্টের শিশিগুলো কোথায় রাখতেন আপনি জানেন? কেন জানবো না? ও অনেক পারফিউম এনেছিল, কিছু সুটকেসে ছিল, কয়েকটা বের করে ড্রেসিং টেবিলেও রেখেছিল। আপনি কি জানেন খুনি পালানোর সময় অনেকগুলো সেন্টের শিশি ভেঙে সুগন্ধ ছড়িয়ে দিয়ে গিয়েছিল যাতে পুলিশ কুকুর গন্ধ না পায়? শুনেছি। দ্যাটস গুড। ও বাড়ি থেকে আপনি কটার সময় চলে আসেন? রাত 10টা। একাই ফিরেছিলেন? হ্যাঁ। তখনও পার্টি চলছিল? হ্যাঁ। আপনাকে চলে আসতে কে কে দেখেছে? জানি না, আমি কাউকে কিছু না বলে পালিয়ে চলে আসি পিছনে বাগানের রাস্তা দিয়ে। সেদিন রাত 1টা থেকে 2টোর মধ্যে আপনি কোথায় ছিলেন? আমার ঘরে। আর কোথায় থাকবো? বেশ গন্ডগোলে ফেলে দিলেন। আপনার কেসটা ফুল প্রুফ নয়। এনিওয়ে, ফর দি টাইম বিং আপনার কথা মেনে নিচ্ছি। ধরুন খুনটা আপনি করেননি। আমি করিনি। ছি ছি, এসব কি কথা বলুন তো? ফের উত্তেজিত হয়ে পড়ছেন। মাথা ঠান্ডা রাখুন। আপনার যাতে বিপদ না হয় তা আমি দেখব, কিন্তু আমার কিছু তথ্য চাই। কি তথ্য? মিঠু মিত্র কেমন লোক? ভীষণ ভালো। ভেবে বলুন। ওকে নিয়ে আমি সব সময় ভাবি। আপনি ওর জন্য সব কিছু করতে পারেন? পারি। ইভেন এ মার্ডার? আমি খুন করিনি। সেটা প্রমাণ সাপেক্ষ। কথাটা জবাব দিন। আমি ওকে ভালোবাসি, ওর জন্য সব ত্যাগ করতে পারি, এর বেশি জানি না। কথাটা লজিক্যাল হলো না, অথচ আপনি লজিক ভালোই জানেন। আপনি ফিলোসফির ছাত্রী। আমার লজিক ওরকম নয়। মিঠুদা খুব ভালো জেনে আমি ওকে ভালোবাসি। সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন। কারো সম্পর্কে আগ বাড়িয়ে ধারণা করাটা অন্ধবিশ্বাসের মতো। দুনিয়ায় এমন অনেক খুনি আছে যাদের পরম সাধুপুরুষ বলে মনে হয় অ্যাপারেন্টলি। আমি অত জানি না। না জানাটা কাজের কথা নয়। শুনুন, আপনি যদি খুনটা নাও করে থাকেন তাহলেও আপনি খুনের সাহায্যকারী হিসাবে সন্দেহের পাত্রী হতে পারেন। কেউ আপনাকে ও বাড়ি থেকে চলে আসতে দেখেনি। আপনি লুকিয়েছিলেন। রাত গভীর হলে মিঠু ফিরে আসে এবং আপনি তাকে বাড়িতে ঢুকতে সাহায্য করেন। তারপর মিঠু মিতালি দেবীকে খুন করে। আপনি তাকে সেন্টের শিশি দেন। বারান্দা থেকে আপনারা শিশিগুলো ভিতরে ছুঁড়ে ভেঙেছিলেন। তাতে আপনাদের গায়ের সুগন্ধ লাগতে পারেনি। আপনারা নিরাপদে পিছনের বাগানে নেমে পালিয়ে যান। আমার মাথা ঘুরছে, প্লিজ আর নয়। আহা, এটা একটা অনুমান, এটা নাও হতে পারে। আপনারা এতক্ষণ শুনছিলেন ঋণের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটিও আমাদের এই চ্যানেলেই আপলোড করা হবে। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য।